গুড ইভিনিং। ক্লাস শুরু করলাম। ঠিক আছে, দেখুন, ক্লাস অনেকেই করাবে, অনেকেই দেবে, কিন্তু বিজনেসের গোড়াটা বা যেখান থেকে আপনি আর্নিং করবেন সেই জিনিসটা কেউ দিতে চায় না। আমি জানি না এটা কেন সবার মধ্যে এই ভ্রান্ত ধারণাটা। সবারই একটা চাহিদা, চিন্তা কি বলুন তো, আপনি জেনে গেলে, আপনি শিখে গেলে আপনি তো ইনকাম করবেন, তাহলে তো আমার ইনকামটা বন্ধ হয়ে যাবে। এই চিন্তা ভাবনা বা এই ধারণাটা সবসময় ভুল। কারণ সবসময় মনে রাখবেন, আমাদের ওয়েস্ট বেঙ্গলে টোটাল 18 থেকে 20 কোটি ক্লায়েন্ট আছে। তা আমি যদি মনে করি একটা বাড়িতে 3 জন করে মানুষ আছে, তাহলে 6 কোটি পরিবার আছে। তাহলে আমি কি কখনো 6 কোটি পরিবারকে রিচ করতে পারবো? না আপনি পারবেন, না স্বস্তিক পারবেন, না প্রসন্নবাবু পারবেন, না দীপঙ্করবাবু পারবেন, না রাজেশবাবু পারবেন, না টেক্সরি পারবেন। কেউ পারবেন না। তাহলে সবাই মিলে যদি এক একটা করে ওয়ে বা ডিভিশন ভাগ করে চলে যাই, সেক্ষেত্রে কী হবে, কাজ করার মজাটাও বাড়বে, কাজের ইমপ্রেশনটাও তৈরি হবে, এবং সবাই একত্রিত থাকলে সেই কাজের একটা গতিও পাবে। হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিং স্টার্ট করে দিয়েছি। ঠিক আছে, হ্যাঁ বলুন, প্রশ্নবাবু কি কিছু বলছিলেন? আপনার মনে হয় রাস্তায় আছেন, এই জন্য কথা বলা যাচ্ছে না। তো সেটাই, এইখানেই যে এই যে মজার জিনিসটা, যে কালকে আমরা যে পর্যন্ত ক্লাস করেছি, আজকে আগে একটু ক্লাসটা করে দিই, তারপরে জিনিসটা দেখাচ্ছি আপনাদেরকে। স্ক্রিন দেখা যাচ্ছে? না স্যার, দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে। কোনো সাইড নয়েজ আসছে? স্যার, মায়ের কথাগুলো, ছোট মায়ের কথাগুলো শোনা যাচ্ছে স্যার। ও খেলে বেড়াচ্ছে, পড়াশোনা করছে, আজকে খুব পড়াশোনা করেছে। ঠিক আছে, আচ্ছা ওয়েস্ট এগুলো তো সব হয়ে গেছিলো অ্যাট্রিবিউটগুলো। আজকে আমরা কালারটা ধরবো। এটাই যেটা বললাম, যে কাজটা করতে গেলে সবাই মিলিতভাবে কাজ করবেন। কখনো কেউ কাউকে অ্যানিমি ভাববেন না। আমার প্রত্যেকটা স্টুডেন্টকে আমি এই কথা বলি, যে সবাই মিলিতভাবে কাজ করুন, দেখবেন কাজের মজা আসবে, কাজের গতি পাবেন। কারণ একটা সময় পরে গিয়ে আপনি স্টাক হয়ে যাবেন। আপনার কাছে আর কোনো এক্সট্রা অর্ডিনারি জিনিস পাবেন না, এক্সট্রা কিছু বার করা পারবেন না। তখন আপনি সেই প্রবলেম থেকে বেরাবেন কী করে? আপনাকে সেই প্রবলেম থেকে রিজলভ হতে হবে। ধরুন স্যারকে ফোনে পাচ্ছেন না, কোথাও এমন একটা জায়গায় আটকে গেলেন, স্যারকে ফোনে পাচ্ছেন না, তাহলে কি আপনি কি ক্লায়েন্টটাকে ছেড়ে চলে আসবেন, না কাজটা করবেন না? তখন কি করবেন বলুন তো? স্যার, এই টিম গৌরব যে সাহা, মানে আমরা সবাই সবারই মধ্যে গ্রুপে ডিসকাশন করব, হ্যাঁ, সেটাকে করব, দিয়ে তারপরে এক এক করে আলোচনা করে হান্ড্রেড সেটা সলভ পার্সেন্ট করব। করবো। দেখবেন একদম স্যার। কিছু কিছু জায়গায় আমি দেখেছি, এটা আমার পূর্ব অভিজ্ঞতা, মানে বলা হয় যে গ্রুপ মেম্বারদের সাথে কেউ কারোর সাথে কথা বলবেন না, কেউ কাউকে ফোন করবেন না, কেউ কারোর সাথে সম্পর্ক রাখবেন না। আমার চিন্তা ভাবনাটা টোটালি এই জায়গা থেকে ডিফারেন্ট। ঠিক আছে, হয়তো তারা তাদের দিক থেকে ঠিক, আমি আমার দিক থেকে ঠিক। কারণ আলোচনা না করলে, নিজেদের মধ্যে ক্ল্যারিফিকেশনটা না করলে, নিজেদের কাজের কখনো গতি আসবে না, বা কাজের কোথায় আমি ঠিক করছি, কোথায় আমি ভুল করছি, সেটা আমি সারা জীবন বুঝতে পারবো না। এটাই হচ্ছে বলা। আচ্ছা, এই জায়গাটা কি সবার ক্লিয়ার হয়েছিল? অশোকদা বলুন তো, অশোকদা বলুন, এইখানটা কি শিখিয়েছিলাম, এই জায়গাটায় এই চারটা দিয়ে কি বুঝিয়েছিলাম? স্যার, রেকর্ডিংটা দেখা হয়নি ঠিক রকম, সময় পাইনি। কি বলেছিলাম? সব সময় যে জোনটার স্যার, প্রবলেম আপনি দেখছেন, সেখান থেকে 180 ডিগ্রি জোনের সবসময় একবার রিক্রস করে নেবেন। তার মানে ধরুন কেউ বলল আমার নেম ফেম প্রবলেম হচ্ছে, মানে আমি স্যার চাকরি করছি, কিন্তু আমার নিচের লোক প্রমোশন পেয়ে যাচ্ছে, আমি স্যার প্রমোশন পাচ্ছি না। আমি অফিসে যতই ভালো কাজ করছি স্যার, আমার কিন্তু সেইভাবে সুনামটা বা সেটা হচ্ছে না, মানে অ্যাচিভমেন্টটা হচ্ছে না। তাহলে সঙ্গে সঙ্গে আপনি বুঝে গেলেন তার কি সমস্যা হচ্ছে, নেম ফেমের প্রবলেম হচ্ছে। এটা তো বুঝতে পারলেন? এইটা তো বুঝতে পারলেন কথা থেকে, এইটুকু পর্যন্ত তো সবার ক্লিয়ার? হ্যাঁ তাহলে স্যার। নেম ফেমের প্রবলেম মানে আমরা সঙ্গে সঙ্গে কি করব, সাউথ জোনটাকে দেখব।
সেটা নিশ্চয়ই আগের চার্টগুলো পেয়ে গেছেন, পিডিএফও আছে, কোনো অসুবিধা নেই। তাহলে আমি কি করব, এবার নেম ফ্রেমের জোনটা সাউথ দেখতে গিয়ে দেখলাম সাউথ ঠিক আছে। কি করে বুঝবো? আমার ওভারঅল চোখ দিয়ে ফার্স্টে গ্রিড করার আগে আমি দেখবো সাউথের যা কালার সেই কালার করা আছে, সাউথে ওনার কিচেন আছে, সাউথে ওনার সুন্দর যা যা এলিমেন্ট থাকা দরকার তা আছে, সাউথ ওনার ঢাকা আছে, ঠিক আছে। তা এই জিনিসগুলো দেখলাম, তাহলে আমি কি সাউথ জোন কি খারাপ দেখলাম আমি আমার ওভারঅল ম্যানারে? বা সাউথে তার আলাদা একটা সাউথের পিকচার করা আছে, সেটাও করা আছে, তাহলে আমি কি তার সাউথ জোনটা কি কোনো ম্যানারে খারাপ পেলাম? না স্যার, সাউথটা খারাপ পেলাম না। পেলাম না, কিন্তু তাহলে আমার মনে তো কোশ্চেন না আছে। স্যার, অল্টারনেটলি আমি অলরেডি ক্ল্যারিটি নর্থ জোনটা দেখবো। এক্স্যাক্টলি, কারণ তখন আমি ভাববো কি আমি সাউথ জোনের প্রবলেম, এদিকে সাউথ খারাপ না, তাহলে কি আমি কি ভুল ট্রিটমেন্ট করছি? না, আপনি ভুল ট্রিটমেন্ট করছেন না। আপনাকে সঙ্গে সঙ্গে তার অপোজিট সাইড 180 ডিগ্রি নর্থকে দেখতে হবে। নর্থকে দেখলেই আপনি দেখতে পাবেন নর্থে কোনো না কোনোভাবে তার ডিস্টার্ব ক্রিয়েট হয়েছে, ঠিক আছে। তো স্যার এক্স্যাক্টলি তাহলে আমি তো স্যার সিমিলারলি client north- অপোজিটটা ভাবি যে আমার নর্থে কোনো প্রবলেম নেই, কিন্তু এই 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 সিমটমস গুলো হচ্ছে, তার মানে আমি অলরেডি সাউথকে দেখবো। এক্স্যাক্টলি। ওকে স্যার, ক্লিয়ার স্যার। ওকে, কারো কোনো কোশ্চেন? তাহলে তো স্যার ক্লায়েন্ট, হ্যাঁ স্যার, হ্যাঁ বলো বলো বলো, কি হ্যালো, বলছিলে? বলছি স্যার যদি ক্লায়েন্টের সাউথের জায়গায় নর্থ যদি প্রবলেম থাকে তো ক্লায়েন্ট দুটো জনেরই প্রবলেম ফেস করছেন। না, ওই যে বললাম সাউথের প্রবলেম, কিন্তু সাউথ ঠিক আছে, প্রবলেমটা দিচ্ছে নর্থের প্রবলেমের জন্য সাউথের সাউথের এফেক্ট দিচ্ছে। কথাটা বুঝতে হ্যাঁ, যেহেতু পারছো? নর্থটা প্রবলেম, নর্থের প্রবলেমের জন্য তাহলে তো নর্থের কোনো প্রবলেমই পাচ্ছে আচ্ছা, না। তার নর্থ খারাপ, কিন্তু নর্থের প্রবলেম পাচ্ছে না, সে সাউথের প্রবলেম পাচ্ছে, ঠিক আছে। এর জন্য সবসময় আমাদের নর্থের প্রবলেম নাও হতে পারে। হ্যাঁ, সাউথ একদম ঠিক ম্যানারে আছে। কি বললাম, সাউথে যা যা থাকার দরকার, ঠিক কালার, ব্যালেন্সিং, তারপর ওখানে যেটা থাকা যে উচিত সাউথ জোনে কিচেন, সেইভাবেই অ্যানালাইসিস করা আছে। তাহলে এই প্রবলেমটা আসছে কেন? সঙ্গে সঙ্গে আমাদেরকে তার নর্থ জোনটাকে দেখতে হবে, এবং নর্থ জোনটাকে ট্রিট করলেই অটোমেটিক্যালি এই প্রবলেমটা পেয়ে যাওয়া যাবে, ঠিক আছে। এই পর্যন্ত ক্লিয়ার তো সবার? হ্যাঁ স্যার, ক্লিয়ার। আচ্ছা, এই এই জায়গাটায় কি কারো কোনো ক্ল্যারিফিকেশন করতে লাগবে? যে এই বাস্তু চার্টের এই যে এইটা এখন যে তোমাদের এই ছোটোভাবে শিখালাম, এটা যখন অ্যাস্ট্রো বাস্তু শিখবো আমরা, ঠিক আছে, অ্যাস্ট্রো বাস্তুতে আমরা পুরো এর ডেফিনেশনটা পাবো, ঠিক আছে। অ্যাস্ট্রো বাস্তুতে পুরো ডেফিনেশনটা পাবো, অ্যাস্ট্রো বাস্তুতে পুরোটাই আমরা পাবো যে কোন জোনে কোন কোন সে প্ল্যানেট আছে, এবং সেই প্ল্যানেট আমরা অ্যাস্ট্রো বাস্তুতে কী করবো, প্ল্যানেটারি চেঞ্জ করব। যেটা শুনলে একটা রহস্য বা একটা গল্পের মতন মনে হচ্ছে, আমরা অ্যাস্ট্রো বাস্তুতে নিজেদের প্ল্যানেট চেঞ্জ করব। আমার চার্টে সান খারাপ, ঠিক আছে, আমার চার্টে সান খারাপ, কিন্তু আমার আধিপত্য বা প্রভাব বিস্তারে আমার সান কিন্তু সবসময় স্ট্রং। মানে ইস্ট জোন আমরা ধরতে পারি হালকা করে। এই যে আমি তোমাদের সামনে যে দাঁড়িয়ে আছি, আমার চার্টে সান খারাপ, আমার নিজের চার্টে সান খারাপ। সান খারাপ থাকলে কি হয়? নেম ফেম এগুলো আসবে না, ঠিক আছে, সাকসেস আসবে না, তারপরে লাইফে অ্যাচিভমেন্ট আসবে না। তা নিশ্চয়ই তোমাদের সামনে যে ব্যক্তিটা আছে এইটুকু তোমরা বুঝতে পেরেছো যে এই মানুষটা নেম ফেম আছে কি না আছে, ঠিক আছে। এই জিনিসটাই তাহলে স্যার এটা কি আপনার এই কথা মতো আপনার মানে আমরা কি প্রেডিক্ট করতে পারি যে আপনার ইস্ট জোনটা কিন্তু স্ট্রং আছে, সোশ্যাল কানেকশন, তার সঙ্গে সাউথ জোনটা নেম ফেম এন্ড সোশ্যাল কানেকশন ওকে আছে? এবার আমি বলি, আমার হ্যাঁ, ইস্ট স্যার। জোনও খারাপ ছিল, আমার সাউথ জোনও খারাপ ছিল, আমার চার্টেও আমার সান ডাউন ছিল, হুম। ঠিক আছে, হ্যাঁ স্যার। চার্টেও আমার সাউন্ড ডাউন ছিল। তাহলে আমি কি করলাম, কি এমন মিরাকেল করলাম? মিরাকেলটা আমি করলাম কোথায়? অ্যাস্ট্রো বাস্তুতে গিয়ে, যেখানে অ্যাস্ট্রোলজি আর বাস্তুকে আমি কম্বাইন্ড করলাম। কম্বাইন্ড করে আমার চার্টের যে জায়গাগুলো প্রবলেম, মেন তো চার্টকে কারেকশান করলাম। মানে এটা ভাবা যাচ্ছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের লেখা চার্টকে আমি কারেকশান করলাম। ঠিক স্যার। দ্যাট ইজ একমাত্র সম্ভব অ্যাস্ট্রো বাস্তুতে।
তাই জন্য এর পরের প্রত্যেকটা তিনটে কোর্সই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে টেকনিক্যাল কোর্সটা হলে তুমি তোমার বাড়ির গ্রিড করতে পারলে, গ্রিড করে অটোমেটিক্যালি কোন জোনে কোন প্রবলেম আছে সেটাকে আইডেন্টিফাই করলে, আইডেন্টিফাই করে সেই জোনের প্রবলেমটাকে ট্রিট করে সেই প্রবলেমের রেমেডি তৈরি করলে 45 দেবতাতে তোমার যে লাইফের যে চাহিদা, ডিজায়ার, আমার কি স্বপ্ন, আমার কি চাহিদা, আমার কি স্বপ্ন, আমার কি চাহিদা, সেটাকে আমি ফুলফিল করতে পারবো। কাকুরি অনেকটা লেট হয়ে গেল, হ্যাঁ এটাই শেখাচ্ছিলাম যে অ্যাস্ট্রোবাস্তুতে আমরা নিজেদের চার্টকে মডিফাই করতে পারবো। আমার কি চাহিদা, আমার কি ইচ্ছা, আমার কি লাইফে ডিজায়ার, সেটাকে আমি ফুলফিল করতে পারবো। ঠিক আছে, তা সেই জিনিসটাই যে এই যে অ্যাস্ট্রোবাস্তুতে এই জিনিসটা সম্ভব। 45 দেবতাতে আমাদের কোন জোনে কোন দেবতাকে আমি জাগাবো, একটু কোন জোনে কোন দেবতাকে আমি জাগাবো, কোন জোনের দেবতাকে আমি ঘুম পাড়াবো, সেটা আমি নিজে হাতে তৈরি করবো। যেরকম আমি একটু কি বলছিলাম যে যাদের চাইল্ড রিলেটেড ইস্যু তাদেরকে কোন দেবতাকে জাগাতে হবে বলো? ফারজানা। এই ফারজানা কোথায় বসে আছে আর এই ফারজানা কেন ঘুমিয়ে আছে, সেই ঘুমন্ত ফারজানাকে জাগানোর দায়িত্বই হচ্ছে আমার। তার মানে বুঝতে পারছো, একটা 1,00,000 টাকা 50,000 টাকা নিয়ে যে বাস্তু কনসালটেন্ট এসে তোমার বাড়িতে যেটা করতো, সেটাই তুমি এই 3টে কোর্স শেখার পরে তুমিই করবে। আর সবসময় কি বলেছি, নিজে যেটা রেজাল্ট পাবে, নিজে যে জিনিসটা রেজাল্ট পাবে, অন্যের কথা শুনে না, নিজে যেটা রেজাল্ট পাবে, ঠিক আছে, সেখানে কিন্তু সাকসেস 100-100। এবং তখন তুমি কিন্তু লোককে সেই জিনিসটা জোর গলায় বলতেও পারবে, প্রেডিক্ট করতে পারবে। এই যে আমি এত জোর গলায় প্রেডিকশন করি কি করে, আমি একটা মানুষের প্রেডিকশন এত জোর গলায় করি কি করে, কারণ আমি জানি আমার যা অ্যানালাইসিস রিপোর্ট যেটাতে আমি বানিয়েছি বা তৈরি করেছি, সেই রিপোর্টটা 100-তে 100 ভাগ রাইট, 99 না 98 না 97 না, 100-এ 100। কেউ যদি বলে স্যার আমার সাথে এইটুকু মিলেছে এইটুকু মেলেনি, আমি শুধু একটা কথাই বলবো, যেটা মেলেনি সেটা আগামী দিনে মিলবে, যেটা মেলেনি সেটা আগামী দিনে মিলবে যদি আপনি আপনার মতন চলেন। আর যদি আজকের ডেটের পর থেকে আপনি আপনার লাইফস্টাইল ডিজায়ারকে চেঞ্জ করে নিতে পারেন, তাহলে আপনি যা চাইবেন তাই হবে। বোঝাতে পারলাম প্রবলেমটা? কি ছিল কি হবে আর কি চাইছি কি হবে, দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। কিছু পেতে গেলে কিছু খোয়াতে হয়, সেরকম সবার আগে কি বলবো, প্রত্যেক দিন মন্দিরে যান, ত্রিধাতুর আংটি পরুন, আর সব থেকে বড় জিনিস হচ্ছে আপনাদের চার্টের তো নিরিখে যে জায়গায় যে রাশিগত সমস্যা আছে, প্ল্যানেটের সমস্যা আছে, তাকে কারেকশান করুন। ব্যাস, আপনার চার্টও টাটা বিড়লার মতনই হবে। হয়তো টাটা বিড়লার মতন আপনি টাটা বিড়লা হয়ে যাবেন না, কিন্তু টাটা বিড়লা রাতে শুয়ে যে স্বপ্নটা দেখে শান্তিতে ঘুমায়, সেই শান্তিতে ঘুমিয়ে স্বপ্নটা আপনিও দেখতে পাবেন। এটা বাস্তব এবং এটা পরীক্ষিত। আচ্ছা, কারো কিছু বলা আছে? বলো। হ্যাঁ স্যার, বলছিলাম যে আপনি বললেন যে যেই রাশিটা খারাপ আছে ওটাকে ঠিক করতে হবে, তো যেরকম ওই বল যে আপনার 8 হাউসে যেটা থাকলে নাকি খারাপ হয়, তো 8 হাউসে যদি ধরুন সান আছে, তারপরে যদি সানকে পাওয়ার দিই তাহলে তো আরো বাজে হবে। মানে ভুল ধারণা, ভুল ধারণা। 8 হাউসে যে প্ল্যানেটটা আছে, সেই প্ল্যানেটটাকে তুমি স্ট্রং কীভাবে করবে, সেই প্ল্যানেটটার অ্যাক্টিভিটিস লাইফে বাড়িয়ে দাও, ওর অ্যাক্টিভিটিস গুড ম্যানারে বাড়িয়ে দাও। ওই প্ল্যানেটটা আর ওই ঘরে বসে খারাপ রেজাল্ট দিতে পারবে না। আর একটা জিনিস বলে দিই, যাদের 8 হাউসে সান আছে তারা কিন্তু ননভেজ খাওয়া 100% ছেড়ে দাও, নাহলে বাঁচতে পারবে না। ঠিক আছে, ননভেজ খাওয়া ছেড়ে দাও। আর মাথায় একটা সাদা কাপড় পরো, মাথা কখনো খালি রাখবে না। আইদার চুলকে পুরো হোয়াইট করে নাও, নাহলে মাথায় সাদা কাপড় বাঁধো। বলো তো কোন জ্যোতিষীকে দেখেছো মাথায় সাদা কাপড় পরা আছে? সবসময় দেখো। জ্যোতিষী দেখিনি, তো সাই বাবাকে দেখেছি। সিটি সাই, যেটা সাই বাবা তো আলাদাই জিনিস। ঠিক আছে, এক খুব রিসেন্ট এক জ্যোতিষী প্রচন্ড পরিমাণে ভাইরাল, কে বলো তো? গুগলে টাইপ করো সবাই, আমি নামটা বলছি, নামটা টাইপ করো, দেখো ইমেজ, দেখো মণি ভাস্কর ইমেজ। ছবিটা পেয়েছো সবাই? টাইপ করো তো দেখি। এরকম লাইভ উদাহরণ কেউ দেবে না, আমি দিই।
অন্যের ক্লাসে কেউ স্যার পেলাম স্যার হ্যাঁ স্যার, অলরেডি হ্যাঁ স্যার, দেখেছি। ক্যাপ দিয়ে পুরো ঢাকা হ্যাঁ, শ্রীমণি ভাস্কর। ওনার শ্রীমণি ভাস্কর, ওনার মাথায় ওনারও 8 হাউসে সান, উনি কখনো মাথাকে খালি রাখে না। মাই গড। ঠিক আছে, এরকম লাইভ ক্লাসে দাঁড়িয়ে কেউ কোনো অন্য কোনো জ্যোতিষীর লাইভ চ্যাট কেউ বলবে না, আমি বলি। কারণ আমার কাছে তারা পূজনীয়, তারা অনেক আমি বলবো তারা অনেক জ্ঞানী গুণী মানুষ। স্যার নামের গুরুত্ব অনুযায়ী ওই যে গৌরব, ভালো জিনিস হলেই আপনার বেশি গৌরব হয়। ভালো জ্ঞানী গুণী মানুষকে সবসময় সম্মান এবং শ্রদ্ধা ভক্তি করতে হয়। আজকে হয়তো উনি আমার কথা শুনছে না, কিন্তু উনি একজন পূজনীয় এবং খুব জ্ঞানী গুণী মানুষ। ঠিক ঠিক আছে, যে স্যার গৌরব যে আছে কেন একটা এক্সট্রা যে আছে মানে ওটা আমি জ্যোতিষ উপাধি পেয়েছিলাম, তাই যেটাকে ঢুকিয়েছি। ঠিক আছে, এইটা কেতু কি হবে হালকা করে? অ্যাস্ট্রো উপাধি, আমার নামটা ছিল হচ্ছে অ্যাস্ট্রো বাস্তু গৌরব, সেখান থেকে আমি মডিফাই করে গৌরব যে সাহা করেছি। কারণ ওই অ্যাস্ট্রো বাস্তু গৌরব চলে মডার্ন মানে সাথে চলা যায় না, মানে আমরাও তো পরিবার পরিজন নিয়ে রাস্তাঘাটে চলি, তাই এবার গৌরব যে সাহা একটা মিডিল একটা যে আছে, এটা যে বোঝা সে বুঝবে, যে বোঝা না সে বুঝবে না। ঠিক আছে, হ্যাঁ বলুন কি বলছেন? স্যার 8 কেতু, অষ্টমে কেতু, অষ্টম অবস্থায় কেতু আছে, এটাকে হালকা করে যদি কিছু টাচ কিছু ইঙ্গিত দিতে পারেন। কি কেতু বলো? অষ্টমে কেতু বসে আছে, 2 রাহু, অষ্টমে কেতু। কেতুর অ্যাক্টিভিটিস বাড়িয়ে দাও, কেতুকে স্ট্রং করো, অটোমেটিক্যালি কেতুর ভালো কাজগুলো করো, তাহলে অটোমেটিক ভালো হবে। কেতুর প্রোডাক্ট ডান করো। অলরেডি অষ্টমে কেতু মানে কি অকাল ফিল্ডের ব্যাপারে কোনো কিছু এফেক্ট আসতে পারে? হ্যাঁ, অকাল ফিল্ডে অলরেডি অ্যাক্টিভিটিস বাড়িয়ে দাও। আমি তোমাকে বারবার করে একটা কথা কিন্তু বলি, ক্লাসের বাড়ি যখন ফোনে কথা হয়, ডেইলি তোমার সাথে অন্তত 8 ঘন্টা কথা হয়। একদম স্যার, সমস্ত ফোনের মাঝখানে তোমার সাথে সময় দিই, তার কারণ হচ্ছে একটা, একদম তোমার ডেট অফ বার্থ হচ্ছে 13, তোমাকে গাইড করানো হচ্ছে আমার কর্তব্য। ঠিক আছে, ওকে, এবং সেইভাবে গাইড হলে তুমি আগামী দিনে এগাতে পারবে। আর সব থেকে বড় জিনিস আমি কিন্তু বলছি, অকাল ফিল্ডের প্রতি সময়টা বাড়াও। যেমন আজকে তুমি যথেষ্ট অকাল ফিল্ডের পেছনে সময় দিয়েছো, এটা একদম স্যার, আমি জানি, আমাকে বলতে লাগে না, আমি জানি একদম স্যার, লাভ ইউ স্যার। তুমি কে কি আজকে করেছে আমি সব জানি। অ্যাক্টিভিটি দীপঙ্কর বইয়ের খাতা পেজটা খুলে দেখেনি, রাজেশ আসার আগে 10 মিনিট পড়াশোনা করেছে। ঠিক আছে, কাকুলিদি পড়া রিলেটেড বিভিন্ন জায়গায় ঘুরছিল, তাই জন্য বিভিন্ন জায়গায় পড়াশোনা করছিল। আচ্ছা, বনানিদি আজকে সারাদিন হাজব্যান্ডের সাথে ব্যস্ত ছিল, প্রসূনবাবু অফিসের কাজে ব্যস্ত ছিল, অশোকদা 2-4টে ক্লায়েন্ট ভিজিট করেছে, ক্লায়েন্ট ভিজিট করে এখন এসে সন্ধ্যাবেলায় ক্লাসে মন দিয়েছে। কি ভুল বললাম? সবার আজকের দিনের কর্মসূচি একদম স্যার ঠিক বলেছেন। প্রতীকে একদম ঠিক স্যার, 100% ঠিক। 100%, প্রত্যেকে বললো 100% ঠিক। কি করে বললাম? আমি কি সবার বাড়িতে কি বসেছিলাম? আজকে তো শুধু তোমার সাথে ছাড়া মনে হয় কেউ আমাকে ফোন করেছো, কেউ আমাকে ফোনও করেনি সারাদিনে। আজকে কারোর সাথে ফোনে কথা হয়নি, তাও কালকে অশোকদার সাথে কথা হচ্ছিল। আচ্ছা, আপনারটা ভুল কেন? আপনি সারাদিন কোথায় ছিলেন? আপনি তো সারাদিন বাড়িতেই ছিলেন, আজকে ঘরের কাজেই তো ব্যস্ত ছিলেন, ক্লাস তো পড়াশোনা করেননি একটু। বিজি ছিলাম ঠিক, কিন্তু হাজব্যান্ডের ছিল না। ওটা তো ইয়ার্কি মেরে বললাম, বাড়িতে আজকে হাজব্যান্ড এসে এতদিন পর, তাই ইয়ার্কি মেরে বললাম। বাট আপনি ঘরোয়া কাজ নিয়ে ব্যস্ত ছিলেন, অকাল ফিল্ডের পড়াশোনা একটু মন দিতে পারেননি। ঠিক বললাম তো? এই জন্য বলছি, দিনে 4 ঘন্টা 5 ঘন্টা অকাল ফিল্ডের পেছনে দিন। ঠিক হবেই তো, ঠিক। ওটা তো আমি ইয়ার্কি মেরে সংযোজন করলাম যে হাজব্যান্ডের কথাটা। কিন্তু এটাই হচ্ছে বলার, যে সবাইকে এটা কথা বলি যে পড়াশোনাটা করাচ্ছি যখন, সেটার পেছনে আরও 4 ঘন্টা দিন। রেকর্ডিংগুলো মন দিয়ে শুনুন। আমার রেকর্ডিংয়ে কিন্তু ক্লাস নয়, আমার রেকর্ডিংয়ে কিন্তু রেমেডি। আমার রেকর্ডিং আমি যা পিডিএফ দিয়ে দিই, তারপরে আর আমার বলা কথার কোনো ভ্যালু থাকে না, কিন্তু আমার কথার মাঝখানে যে রেমেডিগুলো থাকে সেগুলোরই প্রচুর প্রচুর দাম। এগুলো পয়সা দিলেও পাবেন না কোথাও। মানি স্যার, মানি, এটা একটা 100% কেউ দেবে না, সবাই উপর চালাকি নলেজ দিয়ে দেবে, বলবে আমার থেকে প্রোডাক্ট নেবেন এই দামে। ঠিক আছে, বিভিন্ন কলকাতার বাস্তু কনসালটেন্টরা প্রোডাক্ট বিক্রি করে, দামটা দেখবেন, আর আজকে আমি আপনাদের কাছে লিস্ট দেবো, তার দামটা দেখবেন, মিলিয়ে নেবেন, মিলিয়ে নিয়ে 7 দিন পর আমাকে কল করবেন। আর কিছু কিছু লোক তো হয়তো চলো আজকে কয়েকটা টপিকে স্যার সত্যি বলছি স্যালুট করছি আপনাকে, মানে রিয়েলি, মানে ওই জন্যই স্যার সত্যি গুরুদেবই হয়, আর গুরুদেবের বৈশিষ্ট্য এরকম হওয়াটাই উচিত আমি মনে করি। অনেক ধন্যবাদ স্যার। এটাই সবাইকে বললাম, এই যে
ধরো কারো সানটা মোটামুটি এই হাউসে থাকা উচিত, ঠিক আছে, এই জায়গাটা নেই, তার মানে সেই মানুষটা নেম ফেম যশ প্রতিপত্তি পাবে না, সোশ্যাল কানেকশন পাবে না, সোশ্যাল অ্যাক্টিভিটিস পাবে না। তাহলে সেই মানুষটা কি সোশ্যাল কানেকশন বা সোশ্যাল অ্যাক্টিভিটিস পাওয়ার যোগ্য না বা অধিকারী না? 100 বার যোগ্য। তার জন্যই আমাদেরকে ভগবান পাঠিয়েছে যে মানুষের কল্যাণ করো, কল্যাণমূলক কাজের সাথে নিজেদেরকে জড়াও, এবং যতটুকু না হলে তোমার নয় সেইটুকু পারিশ্রমিক নিয়ে সেই মানুষটার উপকার করো। উপকার করলে সেই মানুষটা অটোমেটিক্যালি তার ব্লেসিংয়ে তুমি দাঁড়িয়ে যাবে। আর বারবার করে সবাইকে একটা কথা বলছি, ভোকাল ফিল্ডে চলে এসছো, যেটা এখানের মধ্যে মনে হয় প্রসূনবাবু আছে একমাত্র, আর কে আছে জানি না। ননভেজ খাওয়াটা ছাড়তে পারলে খুব ভালো, কারণ আমি যে জিনিসগুলো শেখাবো বা যে জিনিসগুলো করাবো সেগুলো কিন্তু ননভেজ খেয়ে হবে না। যেমন আমি আমার যে জোডিয়াকাল ক্লাসটা শুরু করতে পারো, তাও এখন চলে যাবে, কিন্তু যখন হস্তরেখা বিচার শেখাবো বা যন্ত্র শেখাবো, মন্ত্র শেখাবো, তন্ত্র শেখাবো, ঠিক আছে, তারপরে তোমাদের বিভিন্ন রকম রিডিং শেখাবো, সেটা ক্ষেত্রে সেই জিনিসগুলো অ্যাপ্লাই করতে পারবে না। আর অ্যাপ্লাই না করলে যদি অ্যাপ্লাই না করতে পারো তাহলে জীবনে নিজের সাকসেসটা পাবে কি করে? স্যার একটা কোশ্চেন ছোট্ট, বলছি আমি ননভেজ ছেড়ে দেবো, ঠিক আছে, মানে আমি নিজে দাঁতে চিবিয়ে বা আমি নিজে ভক্ষণ করব না, তো আমার কি অ্যাকচুয়ালি ফ্যামিলি বা ওরা ভক্ষণ করবে, আমি ওই খাবার খেতে পারি কিন্তু আমি নিজে ভক্ষণ করবো না, নিজে দাঁতে চিবিয়ে খাবো না? কি হ্যাঁ, হতেই পারে যে তা আজকে দেখো কেউ যদি তোমার পরিবারে অন্য কেউ ননভেজ খায়, খাক না, তুমি ননভেজ খাওয়াটা ছেড়ে দাও, কারণ তোমার চাটে সেটা 100 ভাগ শো করছে এবং দেখাচ্ছে এবং করতেই হবে। মানে আমি আমাদের অ্যাকচুয়ালি রুরাল এরিয়ায় বলি, মানে একই হাঁড়ি বা কড়াইয়ে রান্না হয়, তো তো আমি ওই মানে মাংস আমি নিজে দাঁতে চিবিয়ে খাবো না। বললাম কি, ভগবান কি বলেছে, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুত। একদম যদি অন্তর থেকে কোনোদিন যদি ননভেজ ছুঁয়েও ফেলো, ধর ভেজ খাচ্ছ কোনোদিন হয়তো ছুঁয়ে ফেলো, অজান্তে খেয়ে নিয়েছো, সেটা কখনোই পাপ না। তুমি ননভেজ আইটেমটা খাবে না, বাদ বাকি সব খাবে। আচ্ছা, আমাদের পরিভাষায় আমরা কিন্তু পেঁয়াজ রসুনকে ননভেজ বলি না, ওটা ভেজের আইটেমই ধরা হয়। হ্যাঁ, ভেজই ধরে, কারণ আমি অলরেডি স্যার একদম থ্যাংক ইউ, ধন্যবাদ। মানে উড়িষ্যাতে গেছিলাম, তো ওরা অলরেডি খাচ্ছে, যেটার মধ্যে ব্লাড আছে সেই জিনিস খাওয়া যাবে না। ওকে স্যার, মানে পেঁয়াজ রসুন খেলেও ডিমটা খাওয়া যেতে পারে, কারণ রক্ত নেই ওটার, ডিমে তো ব্লাড নেই, ডিমে তো রক্ত নেই, তো না, ডিম শুক্রাণু আর ডিম্বাণু থেকে তৈরি হচ্ছে, ওর মধ্যে প্রাণের সঞ্চার আছে। ডিমে রক্ত না থাকলেও ডিমের মধ্যে কিন্তু স্যার ভেজ ননভেজ ব্যাপারটা তো সেই তামসিক খাবার আর সাত্বিক খাবার হিসেবে হয়। আমি যখন এগুলো তামসিক, পেঁয়াজ রসুনটা এই জন্য আমরা খাই না, যেটা শরীরকে হিট করে দেয়, সেই জন্য আমরা পেঁয়াজটাকে ননভেজই ধরি, পেঁয়াজ পেঁয়াজটাকে ভেজই ধরি। উদ্ভিজ সমস্ত প্রোটিনকেই আমরা ভেজ ধরছি, আর যেটা প্রাণীজ প্রোটিন সেটাকে আমরা ননভেজ ধরছি। তাই আমরা প্রাণীজ প্রোটিনটাকে বর্জন করাটাই বুদ্ধিমানী। ঠিক আছে, ওকে ওকে। আজকে অনেক ক্লাস আছে, ক্লাসে টাইম লাগবে। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল প্রত্যেকটা জোনে একটা করে অ্যাট্রিবিউট। এটা শুধু ওভারঅল মাথায় রাখো। যেমন ধরো কাউকে তুমি এখানে একটা ছোট্ট জিনিস শিখিয়ে দিই, এটা একটা বুদ্ধিমানের খেলা। ধরো কারো চার্ট দেখছো, কারো চার্টে দেখলে মার্কারি ডিস্টার্ব আছে। মার্কারি কোন কোন হাউসে ডিস্টার্ব হয় সেটা আগের ক্লাসে শিখিয়েছি, ঠিক আছে, মার্কারি ডিস্টার্ব আছে। তুমি অটোমেটিক্যালি সেই মানুষকে কি প্রেডিকশন করতে পারবে তুমি জানো, যে আপনার বাড়ির নর্থ সাইডের বাস্তু প্রবলেম আছে, এবং দেখো সেটা মিলে যাবে। লোকেশ তোমাকে ধন্যবাদ দেবে এবং বাবা করবে, স্যার আপনি আমার বাড়িতে যাননি কোনোদিনও, আমার কিছু জানেন না, আপনি আমার চার্ট দেখে বলে দিলেন আমার বাড়িতে কি প্রবলেম আছে। এটা হতে বাধ্য, এটাই হচ্ছে জ্যোতিষীর খেলা, ঠিক আছে। কারণ তুমি যখনই বাস্তুটাকে তুমি ছোটস্থ করে নেবে, কণ্ঠস্থ করে নেবে, তার চার্ট দেখে তুমি তার বাড়ির বাস্তু জন বলে দেবে। বুঝতে পারলাম? ক্লিয়ার হচ্ছে না? আর একটু বুঝিয়ে বলবো। ক্লিয়ার হচ্ছে স্যার, আরেকটু খুলে বললে আরো বুঝতে সুবিধা হবে। যেমন আচ্ছা, স্বস্তিক তোমার চার্টে কেতু কার সাথে আছে? কেতু একাদশে আছে, অষ্টম হাউসে, মানে 2, 6, 10 যদি ধরি তাহলে দ্বিতীয় স্থানে রাহু কেতু দুজনে ট্রানজেকশনে আছে, বাকি আর কিছু নেই। বাকি আর কিছু নেই না। তাহলে আচ্ছা, অষ্টমে কেতু একাদশে আছে, কেতু একাদশে আছে। যখন দেখো একটা জিনিস সব সময় ভাববে
কেতু যে ঘরে হ্যাঁ। একা বসে আছে, ঠিক আছে, হ্যাঁ স্যার। হ্যাঁ। এটা আছে 8 হাউস, ঠিক আছে। 8 হাউস কেতুর জন্য ভালো না খারাপ বলো? মনে নেই স্যার, দেখতে হবে, সরি, সবারই সামনেই বললাম, কেতু 8 হাউসে ব্যাড, এখনো মুখস্থ করতে পারিনি। ঠিক আছে, ওকে। কেতু 8 হাউসে ব্যাড, ব্যাড, খারাপ, হ্যাঁ। 3 4 7 8 10 মানে 8 খারাপ। তাহলে আমি অটোমেটিক্যালি তোমাকে কি বলতে পারি এখানে চার্ট প্রেডিকশন করে, যে তোমার নর্থ ইস্টে কোনো রকম প্রবলেম আছে বাড়ির। নর্থ ইস্টে একদমই তাই। একদমই তাই। দেখো তোমার বাড়িতে যাইনি জানি না, শুধু তোমার কারণ চার্টটা পেয়েছি বলে এটুকু বলতে পারলাম। আপনি যদি আমার বাড়িতেও আসেন তখনও অ্যাকচুয়ালি নর্থ ইস্ট সাইডে গার্বেজের একটা অপশন ছিল, গার্বেজ ছিল। আর আমি যে এখন বর্তমান অবস্থানে আছি, মানে আমার যে অফিস কোয়ার্টার, সেখানেও নর্থ ইস্টে আমি অ্যাকচুয়ালি আমার ওই কিচেন টাইপের স্টক রুম একটা করে রেখেছি, চাল ডাল এইসব এসে জমিয়ে রেখেছি নর্থ ইস্টে। তো এটাই হচ্ছে প্রবলেম, মানে তুমি না একদম চাইতেই স্যার। তোমার কাছে এই প্রবলেমটা চলে আসবে যেখানেই থাকবে, কারণ ঠিক। তোমার প্রবলেমটা তোমার চার্টে, চার্টে ঠিক, তুমি ঠিক, যেখানেই স্যার। যাবে সেই প্রবলেমটা সেখানে সেখানে অটোমেটিক্যালি তৈরি করবে। আমি রিলেট করছি কারণ আমার মানে বাড়িতে দেখেছি, তারপরে আমি যে কোয়ার্টারে আছি অফিস কোয়ার্টারে, সেইখানেও আমি ওই যে একই জিনিস রিলেট করছি। আমি বলি, দুটো আমি জায়গাতেই নিজেকে দিয়ে অ্যাকচুয়ালি বলি, প্রবলেম নিজেকে হচ্ছে। দিয়ে বলি, আমি আমার চার্টে যে জায়গাগুলো প্রবলেম আছে, সে আমি যখন নতুন ফ্ল্যাটে শিফট করি সেই জায়গাগুলো কিন্তু সেই প্রবলেম ছিল না। সেই জায়গাগুলোতে আমি নিজে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই প্রবলেমগুলোকে তৈরি করেছি, কারণ আমি নিজেকে দিয়ে রিলেট করেছি, আমি সেই প্রবলেমটা তৈরি করেছি। আর যখন আমি এই জিনিসটাকে শিখেছি বা বুঝেছি বা জেনেছি, তারপর থেকে যখন আমি আমার এটাকে চেঞ্জ করেছি, তারপর থেকে কিন্তু আমি সেখান থেকে আবার ওভারকাম করে এসেছি। বোঝাতে পারলাম? একদম স্যার। লাস্ট অলরেডি আজকে সিংহাসন অর্ডার দিয়ে দিয়েছি কাঠের, ওই আমি নর্থ ইস্টে অলরেডি আমার মাতা গণেশ লক্ষ্মীর মানে মূর্তির জন্য সিংহাসন অর্ডার দিয়ে দিয়েছি একটা। আচ্ছা ম্যাডামরা আপনারা বলুন, কিছু কথা বলেন না, সবাই তো চুপ থাকলে হবে? কি হয়েছে, ঘুম পেয়েছে? আছেন কি আপনারা, কাকুলি ম্যাডাম? হ্যাঁ স্যার আছি, আমি শুনছিলাম আসলে। বলতে হবে, মাঝে শুধু শুনলে হবে না, নিজেকে রিলেট করতে হবে, নিজের যে সমস্যাটা সেটাকে বলতে হবে, তাহলে দেখবেন অটোমেটিক্যালি তার থেকে সলিউশন পেয়ে যাবেন। আপনি যদি ভাববেন সব শুনবো, সব শুনে গিয়ে অ্যাপ্লাই করব, তাহলে ওটা জগা খিচুড়ি পেকে যাবে। স্যার ওই রকম বলবেন না, সবাই শুনুক না স্যার, আমি আমারটা রিলেট করি না স্যার, শুধু সবাই শুনুক। তুমি শিখলে হবে, সবাইকে শিখতে হবে, ঠিক আছে? হ্যাঁ, 8 হাউসে সান স্যাটার্ন রাহু মার্কারি থাকলে কি হবে? কার আছে 8 হাউসে সান স্যাটার্ন রাহু মার্কারি? এটা কিন্তু মারাত্মক চার্ট, সান স্যাটার্ন রাহু মার্কারি। 8 হাউসে গিয়ে সান খারাপ হলো, বাচ্চার, আচ্ছা খুব খারাপ। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ আমি বলেছিলাম, কারেক্ট। সান স্যাটার্ন হয়ে গিয়ে অটোমেটিক্যালি কি বলেছিলাম, সান আর স্যাটার্নের যেখানে কনজাংশন হবে বা কম্বিনেশন হবে, সেখানে অটোমেটিক্যালি সান স্যাটার্নের কম্বিনেশন কে মরে? মূল্য ভেনাস। তার মানে এই ব্যক্তির বিবাহিত জীবন খারাপ হবে, একদম ধ্রুব সত্যি কথা, এটা মিলিয়ে নেবেন, ঠিক আছে? এবং সান স্যাটার্ন 8 হাউসে গিয়ে অটোমেটিক্যালি সান আর স্যাটার্ন খারাপ হয়ে গেল। ছেলেকে অবিলম্বে মাথায় সাদা জিনিস দিন, সাদা রুমাল বাঁধবেন বা সাদা টুপি পরাবেন, মাথা কখনো ফাঁকা রাখবেন না, মাথা কখনো ফাঁকা রাখবেন না, ঠিক আছে? ওকে, আচ্ছা। আর রাহু আর কি বলেছে? সান স্যাটার্ন রাহু আর, মাইকটা অন করুন। স্যার রাহু আর মার্কারি। মার্কারি, তাহলে অটোমেটিক্যালি মার্কারিও 8 হাউসে গিয়ে খারাপ হয়ে গেল। তাহলে 4টে প্ল্যানেট একসাথে খারাপ হলো। কটা প্ল্যানেট একসাথে খারাপ হলো? 4টে প্ল্যানেট একসাথে খারাপ হলো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইবার দেখুন, আপনার ছেলের চার্টে যখন সেই প্রবলেমটা এসছে, অটোমেটিক্যালি আপনাদের চার্টেও সেই প্রবলেমটা থাকবে। তাহলে আপনার বাড়ি ইস্টে প্রবলেম আছে, আপনার বাড়ি সাউথ ওয়েস্টে প্রবলেম আছে, ঠিক আছে? আপনার বাড়ির নর্থে প্রবলেম আছে, আপনার বাড়ির আর কি স্যাটার্ন ওয়েস্টে প্রবলেম আছে। আপনি যে ফ্ল্যাটটায় আছেন, ফ্ল্যাটটায় ওভারঅল 4টে জনই প্রবলেম, এবং আমি এটা আপনাকে বলেছি হ্যাঁ কি না? তাহলে দেখতে পাচ্ছেন কিভাবে কনজাংশন হচ্ছে। আপনার ছেলে জন্ম চার্ট থেকে যেটা নিয়ে এসছে, আর আপনি ফ্ল্যাট কিনেছেন কিন্তু তারপরে, তার মানে আপনি দেখে দেখে কিন্তু সেই ফ্ল্যাটই কিনবেন, কারণ আপনাকে টানবে, আপনাকে সেই ফ্ল্যাট কেনার জন্যই টানবে, এবং আপনি সেখানে গিয়েই অটোমেটিক্যালি ছেলেটার সেইভাবেই চারটার মধ্যে পড়ে ওর যে কেরিয়ার বা জিনিসগুলো সব নষ্ট হতে থাকবে। এবং দেখুন আপনাদেরও সান খারাপ, আপনারা হাজব্যান্ডের চার্ট বার করুন,
দেখুন সান স্যাটার্ন খারাপ। সান কোন হাউসে? সান কোন হাউসে? শোনা যাচ্ছে না, লিখুন। আচ্ছা একটু আমি আগে একটা শেষ করে নিই, তাহলে সবার বুঝতে সুবিধা হবে। সান কোন হাউসে? ম্যাম আপনি মানে মেসেজ করে দিন, আমরা দেখতে পারবো, ওটা বলে দেবো, রিপিট করে দেবো, অসুবিধা নেই। আচ্ছা কিসে বলো, রাজেশ দা বলো। সান 8 হাউসে, সান ভেনাস 8 হাউসে আছে হাজব্যান্ডে, ব্যাস। তাহলে মিলছে, একই ফ্যামিলির সবার চার্ট ওভারঅল একরকমই হবে। এটা 100 ভাগ কারেক্ট। মিলিনি না আজকে সবাই, আজকে সবার টাস্ক, সবাই সবার বাড়ির 3 জন 4 জন 2 জন যার ফ্যামিলিতে যতজন আছেন সবার চার্ট বার করুন, দেখবেন সবার চার্টে সেম জিনিস আছে। আপনার সান খারাপ হলে আপনার হাজব্যান্ডেরও সান খারাপ, আপনার ছেলেরও সান খারাপ হবে, আপনার ওয়াইফেরও সান খারাপ হবে, আপনার বাচ্চারও সান খারাপ হবে। কারণ হতেই হবে, না হলে আপনারা একই জায়গায় আসবেন না, একই বাড়িতে আসবেন না, একই ঘরে জন্ম হবে না। সবার সাথে কোশ্চেন করবো। বলো। রাজেশ দার হ্যান্ড রাইজ হয়েছে, রাজেশ দা বলো না। হ্যাঁ স্যার, আমার 8টে স্যার সান আর কেতু একসাথে আছে, এক ঘরে আছে, অষ্টম হাউসে। তাহলে বুঝতে পারছো আজকে ক্লাস করাচ্ছি অষ্টম হাউসের সান কত মানুষের আছে, এবং কত মানুষ আজকে মানে এই ক্লাসের শুরু থেকে নিজেদেরকে ঠিক জায়গায় নিয়ে যেতে পারছে। তার সাথে আবার কেতু আছে স্যার, অ্যান্টি। তাহলে কি হচ্ছে এটা আলটিমেটলি, কি লাইফের কি কি প্রবলেম? ইস্ট জোনে প্রবলেম, ইস্ট জোনে প্রবলেম, নর্থ ইস্টে প্রবলেম। বাচ্চা হতে দিলে বাচ্চা হবে না, তাই তো? বাচ্চা ইস্যু আছে তো? 100% এটা ঠিক। রাজেশ দা ক্লিয়ার বলো। স্যারকে বলেছি তো। এটা বললাম না, কেউ অস্বীকার করতে পারবে না। এটা একদম মানে বিজ্ঞান আর সায়েন্স আর অঙ্ক তিনটে এর সাথে রিলেট করছে তো পুরোপুরি, এর মিলতে বাধ্য। তাহলে চার্ট কথা বলে, চার্ট বাস্তু দিয়ে কথা বলে। দেখো ডেফিনেটলি বলে স্যার। ওভারঅল অ্যাস্ট্রোবাস্তুর 30% পার্ট এখানে আমি বুঝিয়ে দিলাম। এইবার কি করব, যখন আমরা অ্যাস্ট্রোবাস্তু শিখবো, অ্যাস্ট্রোবাস্তু সফটওয়্যার দিয়ে আমাদের জন্য যে হোরাটা ভালো সেই হোরাতে আমরা প্রেডিকশন করব। সেটা আমরা সেইখানে যখন আমরা ওই অ্যাস্ট্রোবাস্তুতে ঢুকবো সেটা করব। প্রত্যেকটা কোর্স ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্যার এটার পরে আমি লাস্ট কোশ্চেন করব বলেছিলাম একটা। আচ্ছা বলো বলবো? তাড়াতাড়ি বলো। হ্যাঁ, তো স্যার যখন অ্যাকচুয়ালি আমার ফ্যামিলি সব ঠিকঠাক ছিল, আমার মা অ্যাকচুয়ালি খুব মানে নাম মানে পুরো ব্লকের মধ্যে অ্যাকচুয়ালি মহিলা শোভনেত্রী ছিল, তো খুব নাম ধাম খুব ভালোভাবে ছড়িয়ে গেছিল। তারপরে অ্যাকচুয়ালি হঠাৎ করে আস্তে 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 প্রবলেম ক্রিয়েট হয়, তারপরে যে অন্ধকারটা সেটা আপনি জানেন। এটার মানে কেন হলো বা কি ব্যাপার, এইটুকু। এটা চার্ট না দেখলে বলা যাবে না কিভাবে কি কোন কিসের কনজাংশনে কি হয়েছে। উনি লিখেছেন ওনার বোনেরও 8 হাউসে সান ছিল, তাহলে একটা সময় উনি আর ওনার বোন একই বাড়িতে ছিল, একই বাড়িতে ছিল, সেই জিনিসটা এসছে। এবার ওনারও যার সাথে বিয়ে হয়েছে তারও সেম জিনিস, এবং ওনার গর্ভে যে সন্তান এসছে তারও একই জিনিস। তাহলে ভগবানের হিসাব বুঝতে পেরেছো তো? হ্যাঁ একদম স্যার। কি রকম কর্ম করে যারা আসবে তারা সব একই ঘরেই যাবে। কর্মাই মেন ধর্ম। কর্ম যার যত ভালো হবে জন্ম তার তত ভালো হবে। ঠিক আছে, ওকে। আচ্ছা আজকে শেখাবো একটা জিনিস, মেজর জিনিস, প্রত্যেকটা জোনের শেপ কি, কালার কি, তার মেটেরিয়াল কি। ঠিক আছে, মেটেরিয়াল মিন্স তার কি কি ধাতু তার জন্য বেটার। আচ্ছা ওয়াটার জোনের শেপ কি আছে এখানে দেখানো। স্যার একটা কোশ্চেন করব। হ্যাঁ বলো বলো, আমি তো চাই আপনার কোশ্চেন। স্যার বলছে স্যার আপনি আমাকে কে কে এর পর ডবলে লিখতে বারণ করেছিলেন, তো আমি কি লিখবো নামের স্পেলিংটা? তো ডেট অফ বার্থ দিতে হবে, দিলে আমি দেখে দেবো। আচ্ছা ঠিক আছে। আপনার জন্য কোনটা ভালো না অক্ষর না সুইটেবল অক্ষর সেটা তো আগে চেক করতে হবে। ঠিক আছে, এটা লিখবেন। আর সবাইকে বলেছি এরকম স্বস্তিক যেরকম করে দিয়েছে চেঞ্জ, অশোকদা যেরকম চেঞ্জ করে দিয়েছে, এরকম নিজেদের ফন্ট সাইজ ফটো রাখবেন, পুরো মুখটা যাতে বোল্ড মুখ দেখা যায় এরকম ফন্ট সাইজ ফটো রাখবেন।
ঠিক আছে? স্যার আমার পথিক পথিক চক্রবর্তী নামটা বেটার না স্বস্তিক রাজ চক্রবর্তী বেটার, এটা আমি কিন্তু কালকে আপনাকে কিন্তু ফোন করে জ্বালিয়ে দেবো। হিসেবে একেবারে এই তো মানে বলাটা মুশকিল আমার। আচ্ছা, ডে ওয়ান থেকে শেপ কি? বলেছিলাম। ওয়াটারের শেপ কি? ওয়াটারের শেপ হচ্ছে ওয়েভ। ওয়াটারের শেপ কি? ওয়েভ। ঠিক আছে? আর ওয়াটারের কালার কি আমরা আগেই জেনেছি এবং পড়েছি, তাও লেখা আছে তাই ফর্মে। ওয়াটারের কালার হচ্ছে ব্লু আর ওয়াটারের মেটাল হচ্ছে অ্যালুমিনিয়াম। তাহলে আমরা যদি ধরো বাড়ির কোনো একটা টাইলস বা কোনো একটা জিনিস যদি ওয়েভ শেপে থাকে, বা একটা পিকচার ওয়েভ, কোনো একটা ঢাল টাইপের ওয়েভ টাইপের একটা কোনো পিকচার যদি সাউথ জোনে লাগিয়ে দিই, তাহলে অটোমেটিক্যালি কোন জোনটা খারাপ হয়ে যাবে? কোন জোন খারাপ হবে? সাউথ জোনটা খারাপ হয়ে যাবে। ঠিক আছে? কেউ কি বুঝতে পারছে না কি বললাম? কথাটা কি বললাম? অশোকদা বুঝতে পারছেন? স্যার আমি ওয়াটারের জিনিসটা আমি ফায়ার জন্য রেখে দিয়েছি, অলরেডি তো ভাপ হয়ে উড়ে যাবে, আমি এটুকুই বুঝতে পারছি। আর কে কি বুঝতে পারবো? বলুন 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 বলুন, সবাই বলুন। সাউথ জোনটা খারাপ হয়ে যাবে স্যার। কেন খারাপ হলো? কেন? সাউথের সেট তো ওটা নয়, ওটা তো ওয়াটার এলিমেন্টের সেট। তো আমরা ওয়াটার এলিমেন্টের সেটটাকে ওয়াটার এলিমেন্টে রাখবো, সাউথ জোনের যেটা সেট আছে চেষ্টা করবো, বা যে মেটাল বা যে সেট আছে সেই জোনে রাখবো, তাহলে সেই জোনটা আরো স্ট্রং হবে। আর অন্য আদার জোন হলে সেই জোনটা তখন এফেক্টেড হবে। এক্স্যাক্টলি, ওয়াটারের শেপ হচ্ছে ওয়েভ, ঠিক আছে, আর কালার ব্লু আর মেটাল অ্যালুমিনিয়াম। তাহলে কোনোভাবে যদি এই ওয়াটার এলিমেন্টের কোনো শেপ বা কালার বা মেটাল যদি অন্য এলিমেন্টে চলে যায়, তাহলে অটোমেটিক্যালি সেই জোনটা খারাপ হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এইবার দেখো, ধরো কারো স্পেস জোনটা একটু ডাউন আছে, স্পেস জোন একটু ডাউন আছে, ঠিক আছে, আর স্পেস জোনে এই ওয়াটারের ওয়েভের সিম্বল আছে আর ব্লু কালারও করা আছে। তাহলে স্পেস জোনের অ্যাট্রিবিউট কি হবে? বাড়লো, কমলো, না নিউট্রাল হয়ে গেল? এটা শিখিয়েছিলাম। কি বলেছিলাম? পালাতে গেলে আগেরটা, কমাতে গেলে পরেরটা। আসছি, বলে গেছে। ঠিক আছে? আচ্ছা, এয়ার বা উড, এই জোনের শেপ কি? রেক্ট্যাঙ্গেল। এই জোনের শেপ কি? রেক্ট্যাঙ্গেল। কালার কি? গ্রিন। মেটাল কি? স্টেনলেস স্টিল। ফায়ার জোনের শেপ কি? ট্রায়াঙ্গেল। কালার কি? রেড বা বেবি পিঙ্ক, যেটাই হোক। আর মেটাল কি? কপার। আর্থের এলিমেন্ট কি? বা ব্রাশ। আর্থের শেপ কি? স্কোয়ার। আর কালার কি? ইয়েলো। আর স্পেস বা মেটালের সার্কেল বা গোল, যেটাকে আমরা বলি। কালার হচ্ছে হোয়াইট আর মেটাল হচ্ছে আয়রন। কোনো জোনের কালার, শেপ বা মেটাল যদি অন্য জোনে চলে যায়, তাহলে অটোমেটিক্যালি সেই জোনটা এফেক্টেড হয় এবং সেই জোনটা ডিস্টার্ব ম্যানারে চলে আসে। ঠিক আছে? এটা হচ্ছে প্রথম রুলস। দ্বিতীয় রুলস একটু পরেই শেখাবো। আচ্ছা, একটু আগে আমরা কি বললাম? ওয়াটারের কালার কি? ব্লু। কিন্তু ওয়াটারের কালার ব্লু বলবো না আমরা সবসময় কালারের সব থেকে লাইটেস্ট শেডটাকে আমরা বলবো, সবসময় লাইটেস্ট শেডটাকে আমরা বলবো। আমরা ব্লু পড়ার জন্য বা শেখার জন্য বা মেন্টালে রাখার জন্য আমরা পড়েছি ব্লু, কিন্তু আমরা যখনই কোনো ক্লায়েন্টকে তাদের আমি নর্থ জোন বা ওয়াটার জোনকে যখন আমি কালার করতে বলবো, বা সে যখন জিজ্ঞেস করবে স্যার আমি কোন এই জোনের কালারটা কী করব, আমার মুখ থেকে কী কালারটা বেরাবে? আমার মুখ থেকে কী কালার বেরাবে? ব্লু বেরাবে? আমার মুখ থেকে কী কালার বেরাবে? স্কাই ব্লু। স্কাই ব্লু, ভেরি স্কাই গুড। ব্লু। আমার মুখ থেকে স্কাই ব্লু কালার বেরাবে। ঠিক আছে? আচ্ছা, এরপরেরটা হচ্ছে এয়ার বা উড। এই জোনের কালার হচ্ছে
গ্রিন, তাহলে আমাদের মুখ থেকে কি কালার বেরাবে? পেস্তা গ্রিন। পেস্তা গ্রিন, ভেরি গুড। আচ্ছা, সেকেন্ডারি কালার হিসেবেও একটা করে কালার দেওয়া রয়েছে, আমরা এই সেকেন্ডারি কালারটাকেও বাঁচতে পারি, ঠিক আছে? সেটা সেকেন্ডারি কালার হচ্ছে ওয়াটারের হচ্ছে ব্ল্যাক, আর এয়ার বা উডের হচ্ছে ব্রাউন, ওকে? আচ্ছা, ফায়ারের হচ্ছে রেড, আমরা রেড বলবো না, আমরা কি বলবো? বেবি পিঙ্ক, বেবি পিঙ্ক। এর সেকেন্ডারি কালার কি? পার্পেল, মেরুন, অরেঞ্জ আর বার্গেন্ডি, ওকে? আর্থ জোনের কালার আমরা কি বলবো? কি ইয়েলো বলবো আমরা এখানে আমরা কি বলবো? লাইট ইয়েলো। না, ক্রিমটা যেহেতু আলাদাই আছে দেওয়া সেকেন্ডারি, আমরা বলবো লাইট ইয়েলো। লাইট ইয়েলো। হ্যাঁ, আর সেকেন্ডারিটা ক্রিম। এই যে ক্রিম কালারটা দেওয়া রয়েছে, এই ক্রিম কালারটা কিন্তু নিউট্রাল কালার। আমরা যেখানে দেখবো প্রবলেম, সেখানে আমরা ক্রিমটা ওভারঅল কালারে আমরা ক্রিম করে দেবো, ঠিক আছে? তারপর এটা হচ্ছে স্পেস বা মেটাল। এই জোনের কালার কি? হোয়াইট। হোয়াইটের তো আর কোনো শেড হয় না, হোয়াইট। কিন্তু আমরা এই হোয়াইটটাকে পিওর হোয়াইট বলবো না, আমরা কি বলবো? অফ হোয়াইট। আমরা কি বলবো? অফ হোয়াইট। অফ হোয়াইট। হ্যাঁ, এর সেকেন্ডারি কালার কি? ডার্ক ব্লু, গ্রে অ্যান্ড ডিপ স্টিল অ্যান্ড সিলভার। এই পর্যন্ত ক্লিয়ার হলো? হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা, এই জায়গাটা খুব মন দিয়ে পড়তে হবে, বুঝতে হবে। দেয়ার আর 4 এক্সপেকশন, ঠিক আছে? এখানে কি বলছে? ইএসি তে স্কাই ব্লু করা যাবে না, ঠিক আছে? ওকে, শোনা যাচ্ছে? আবার কি অফ হয়ে গেল? হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে স্যার। আমরা এখানে কি শিখতে পাচ্ছি? আমরা জানি ব্লু কালারটা একমাত্র কোন দিকে চলে? নর্থের জোনে চলে। কিন্তু এই 4টে জোনে আমরা এই কালারগুলোকে করতে পারি, কারণ এগুলো হচ্ছে ওই জোনের নেইবার কালার বা ফ্রেন্ডলি কালার। যেমন ইএসি জোনটাকে আমরা কি জোনে ভাগ করেছি? ইএসি জোনটা কার মধ্যে পড়ছে? ইস্ট সাউথ ইস্ট। এই জোনটা কার মধ্যে পড়ছে? এই জোনটা পড়ছে হচ্ছে ফায়ার এলিমেন্টের জোনে, ঠিক আছে? ওকে, তাহলে এই জোনটায় কিন্তু আমরা স্কাই ব্লু ইউজ করতে পারছি না, এটা এয়ারের জোনে পড়ছে। স্যার এয়ারের জোনে স্যার পড়ছে। স্যার হ্যাঁ হ্যাঁ স্যার, এটাই বলতে চাচ্ছি। এয়ারের জোনে পড়ছে, কিন্তু আমরা এই জোনটায় স্কাই ব্লু করতে পারি। ভেরি গুড, ভেরি গুড। একমাত্র দীপঙ্করেরই দেখলাম পুরো জোনগুলো খেয়াল আছে। আবার সাউথ ইস্টটা দেখো, সাউথ ইস্ট পড়ে যাচ্ছে কিন্তু ফায়ার জোনে, ঠিক আছে? আমরা এখানে গ্রিন কালারটা ইউজ করতে পারছি। তার মানে এবার আমি এখানে বুঝিয়ে দিচ্ছি। আর সাউথ ওয়েস্ট আর সাউথ ওয়েস্ট এই দুটোই চলে যাচ্ছে কার জোনে? ইয়েলো জোনে বা ক্রিম কালারের জোনে। এইখানে আমরা রেড ইউজ করতে পারছি। আর নর্থ ওয়েস্ট সবসময় কী হচ্ছে? হোয়াইট। সেখানে আমরা কি ইউজ করতে পারছি? স্কাই ব্লু। এইবার দেখো একটা জিনিস দেখো, তাহলে এই জায়গাটা বললে বুঝালে ক্লিয়ার হয়ে যাবে যে কি বলতে চেয়েছে ওভারঅল ম্যাটারটা। এই যে দেখো, দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এই হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। নর্থ ইস্টে এই জোনটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে, ওয়াটারের জোনটা শেষ হয়ে যাচ্ছে। আমরা ইএনই এই জোনটাকেও নর্থ ইস্টে, এই জোনটাকে ইস্ট নর্থ ইস্টে আমরা কি করছি? ওয়াটার জোনের সাথে কনসিডার করছি। কি করছি? ওয়াটার জোনের মধ্যে কনসিডার করছি। বুঝতে পারলাম? এটা আমরা ওয়াটার জোনের সাথে কি করছি? কনসিডার করছি। একে আমরা ওয়াটার জোনের কালার দিলে আমাকে ও খুব বেশি ক্ষতি করবে না। সেরকম আবার সাউথ ইস্টকে আমি যদি এখানে গ্রিন কালারটা দিই, ও আমাকে খুব বেশি ক্ষতি করবে না, কারণ এটা যেহেতু এক জোন থেকে আরেকটা জোনে পড়ছে, তাই এর মধ্যে ডুয়েল পাওয়ারের ক্ষমতা আছে। যেরকম আমরা কি বলি? সূর্য অস্ত যায় আর সূর্য উদয়,
এই দুটো সময়কে আমরা কি বলি? সূর্য যখন গোধূলি। হ্যাঁ চন্দ্র উদয় হয় স্যার সেটাকে আমরা কি বলি? গোধূলি। তার মানে তখন আকাশে আমরা সূর্যকেও দেখতে পারি, আকাশে আমরা চন্দ্রকেও দেখতে পারি। তাহলে তখন সূর্যেরও প্রভাবটা আমাদের পৃথিবীর মধ্যে রয়েছে, চন্দ্রেরও প্রভাবটা আমাদের পৃথিবীর মধ্যে রয়েছে, তাকে আমরা কি বলি? গোধূলি। ঠিক এই জায়গা, এই জোনটাকেও তোমরা মনে রাখার সূত্রে ভেবে নেবে, এই জোনটা হচ্ছে গোধূলি জোন, যেখানে আমি গ্রিনও ইউজ করতে পারি বা ব্লুও ইউজ করতে পারি, নাথিং ম্যাটার অফ জোন। ঠিক আছে? আচ্ছা, এইখানে ঠিক স্যার স্যার আগের ছবিটা একবার দেখাবেন স্যার? হ্যাঁ? ওটা তো ইএসি ছিল মনে হচ্ছে স্যার, ইএসি ছিল। ইএনই ছিল, পরেরটা ইএসি ছিল তো স্যার মনে হচ্ছে। না না, ইএসি স্যার, আপনি ইএনইতে এক্সাম্পল দিচ্ছেন স্যার। এই ওটা ভুল আছে গো, ইসেদের আমার পিডিএফ ঠিক করতে হবে, ওটা ইএনই হবে। হ্যাঁ, ওটা কারেকশন করে নাও সবাই। ঠিক আছে? ওকে স্যার, ওটা ইএনই এক হবে। মিনিট স্যার। আচ্ছা ঠিক, দেখো সাউথ ইস্টটাকে কি বলেছে? সাউথ ইস্টটাকে দেখো পয়েন্টটা দেখো, তাহলে বুঝতে হবে। সাউথ ইস্টটাকে গ্রিন করা যাবে। আমার কথাগুলোর সাথে রিলেট হচ্ছে? সাউথ ইস্টটা গ্রিন করা যাবে মানে এই যে সাউথ ইস্ট যেহেতু রেডের মধ্যে চলে যাচ্ছে, একে গ্রিন করা যাবে। বুঝতে পারছো? রিলেট করতে পারছো কোন জায়গাগুলো ধরছে? এই যে মানে হ্যাঁ স্যার। একটা জোন থেকে যখন আরেকটা জোনে যাচ্ছে সেই কালারটাকে। ঠিক আছে? আবার ঠিক দেখো, সাউথ ওয়েস্ট আর সাউথ ওয়েস্ট কে বলছে রেড করা যাবে, তাই বলেছে তো? সাউথ ওয়েস্ট আর সাউথ ওয়েস্টকে কি করা যাবে? রেড করা যাবে। তাহলে সাউথ ওয়েস্ট আর সাউথ ওয়েস্ট কি আছে? রেড করা যাবে। ক্রিম কালার, একে রেড করা যাবে। তার মানে এই জোনটাকে এই জোনের মধ্যে ট্রিট করতে পারছে। আবার ঠিক এই দেখো নর্থ ওয়েস্টকে কি বলছে? নর্থ ওয়েস্টকে ব্লু করা যাবে, তাই বলছে তো? নর্থ ওয়েস্টকে ব্লু করা যাবে। তাহলে ওই জায়গাটা ঠিক করে নিও, কিন্তু ওই জায়গাটা ঠিক করে নিও। ঠিক আছে? কালকে মনে করো আমি কারেকশন করে দেবো, আমার পিডিএফটা কারেকশন করে নেবো। এটা ওই জায়গাটা ভুল আছে কিন্তু। হ্যাঁ, তাহলে ইএনই জোনকে আমি এয়ার এলিমেন্টের সাথে সাথে আমি ওয়াটার এলিমেন্টের জোনের সাথে ধরতে পারি। সাউথ ইস্টকে আমি ফায়ার এলিমেন্টের সাথে সাথে আমি এয়ার এলিমেন্ট জোনকেও ধরতে পারি। সাউথ ওয়েস্ট আর সাউথ ওয়েস্টকে আমি ফায়ার এলিমেন্টে ধরতে পারি। আচ্ছা, আর নর্থ ওয়েস্টকে আমি স্পেস এলিমেন্টের জায়গায় আমি ওয়াটার এলিমেন্টও ধরতে পারি। হ্যাঁ বলো। বলছি স্যার, রাহুকে যদি লাল দিই কোনো অসুবিধা হবে না? মানে এমনি জাস্ট জিজ্ঞাসা করছিলাম। না, ওই এই জোনটা দেখো, এবার দেখতে হবে। এই কথাটা খুব ভালো কথা বলেছো। না, রাহুর সাথে কিন্তু রেড কালারের কোনো ইসে নেই, কনজাংশন নেই। ঠিক আছে? আর দ্বিতীয়ত হচ্ছে এই যে জোনটা যেটা দিলাম, এইটা দিলে একটা সুবিধা কি, কারণ কি রাহুকে আমি অগ্নি জোনের সাথে কানেক্টেড করলে একটা থেকে রাহুর ইল এফেক্টটা কেটে যায়। এটার পেছনে একটা লজিক আছে। ঠিক আছে? ওটা তোমরা 45 দেবতত্ত্ব ফিল্ডে শিখবে, যে কেন অনেক পাইতে আমরা এইটার সাথে এটা কনজাংশন করব। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, সাইকেল অফ ক্রিয়েশন এটা বোঝা গেল। ওয়াটার থেকে কি তৈরি হচ্ছে? এয়ার থেকে ফায়ার থেকে আর্থ থেকে স্পেস থেকে ওয়াটার। এই গল্পটা দিয়েছিলাম, গল্পটা মনে আছে? কেউ একজন বলো তো গল্পটা, ওয়াটার কিভাবে সৃষ্টি হয়েছিল? বলো বলো বলো। আজকে কি বুদ্ধবাবু মারা গেছে বলে নীরবতা পালন হচ্ছে? হ্যাঁ প্রসন্নবাবু বলুন, আপনারা জানেন গল্পটা, স্টোরিটা। দীপঙ্কর বাবু বলুন, স্বস্তিক বাবু বলুন। সব খাতা উল্টাচ্ছে, স্যার মনে নেই স্যার। সব খাতা উল্টাচ্ছে। আমাদের যখন মহাকাশ বিজ্ঞানীরা
প্রথম কোনো স্পেসে বা কিছু সন্ধানে যায়, প্রথম ওরা গিয়ে কি খোঁজে বলো তো? জলের কোনো জল 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 খোঁজে। তাহলে জল থাকলে কি হবে? জল থাকলে জল দীর্ঘদিন থাকতে থাকতে সেখানে কি হবে? শ্যাওলা জন্মাবে। ঠিক আছে, শ্যাওলা থেকে আস্তে আস্তে উদ্ভিদ তৈরি হবে। তাহলে কি হলো? উদ্ভিদ কি দেয় আমাদেরকে? অক্সিজেন দেয়, কার্বন ডাইঅক্সাইড দেয়। তাহলে সেখানে কিসের সঞ্চার হলো? বায়ুর সঞ্চার হলো বা এয়ারের সঞ্চার হলো। ঠিক আছে, আর যখনই সেখানে এয়ার হবে, ঠিক আছে, গাছ বড় হবে, গাছে গাছে ঘষা লেগে কি হয়? দাবানল সৃষ্টি হয়, আগুন জ্বলে। তাহলে গাছের থেকে সেখানে কি সৃষ্টি হবে? ফায়ার। ঠিক আছে, তারপর ফায়ার থেকে কি হয় বলো? ছাই হবে স্যার, ছাই। ঠিক আছে, তারপরে কি হয়? সেটা মিশে গিয়ে মেটালে পরিণত হয়, মাটির তলায় জমতে জমতে দীর্ঘদিন। যেমন খনিজ লবণ, খনিজ দ্রব্য, খনিজ পদার্থ কীভাবে তৈরি হয়, কয়লা কীভাবে তৈরি হয়, হিরে কীভাবে তৈরি হয়, দীর্ঘদিন চাপা থাকতে থাকতে সেটা প্রাকৃতিক চাপের সৃষ্টি হয়ে বিভিন্ন রকম খনিজ বা মেটাল তৈরি হয়। তাহলে এই যে 5টা এলিমেন্টের কিভাবে কি থেকে উৎপত্তি বুঝতে পারলে? আচ্ছা, মানব শরীরে এই 5টা এলিমেন্টেরই বর্তমান আছে, কেউ কি জানো কিভাবে? আমাদের শরীরে 3 ভাগ জল 1 ভাগ স্থল, যেমন পৃথিবীতে আছে সেরকম শরীরেও তাই আছে। শরীরে 70% জল আছে। জল এবং ব্লাড মিলে আমাদের 70%। এই ব্লাড যখন এই ব্লাড আছে এবং এই ব্লাডের থাকাতে আমাদের শরীরে যখন আমরা বেঁচে আছি, আমাদের নিঃশ্বাস প্রশ্বাস বাহিত হচ্ছে, তাহলে আমাদের শরীরের মধ্যে এয়ার এলিমেন্টেরও প্রভাব রয়েছে। এই এয়ার এলিমেন্টের পরে যখন আমাদের শরীরে আমরা কোনো খাবার খাচ্ছি, সেটা যখন পাচন হচ্ছে, তখন আমাদের শরীরে কি তৈরি হচ্ছে? ফায়ার এলিমেন্টের অ্যাক্টিভিটিস সৃষ্টি হচ্ছে। এই ফায়ার এলিমেন্টের যখন অ্যাক্টিভিটিস সৃষ্টি হলো, এবার আলটিমেটলি যখন এবার কি হয়ে যাবে, বডি থেকে যখন এই তাপমাত্রা কমে যাবে বা আস্তে আস্তে তাপমাত্রা শেষ হয়ে যাবে, তখন আমাদের কি হবে? মৃত্যু হবে। মৃত্যু হলে কি হবে? 4 জন মানুষ নিয়ে গিয়ে আমাদেরকে আবার চুলিতে দিয়ে দেবে। অটোমেটিক্যালি বডিটা গরম হয়ে গিয়ে ছাই তৈরি হবে। ঠিক আছে, ছাই তৈরি হয়ে গিয়ে আর যে ধোঁয়াটা থাকবে সেটা স্পেসের সাথে মিলিত হয়ে যাবে। তাহলে আমাদের শরীরটাও এই পঞ্চতত্ত্ব বা ভূতত্ত্বে এই পঞ্চ জিনিস দিয়েই তৈরি। ক্লিয়ার এই জায়গাটা? কারো কিচ্ছু মনে নেই, একজনেরও মনে নেই। এত শিখাই, এত পড়াই, কি দাম তার? পড়াশোনা না করলে কিচ্ছু হবে না, ওই শেখানোটা শেখানোই থেকে যাবে। পরের দিন নিজের বাড়ির বাস্তু করতে গেলে অন্য লোককে রাখতে হবে। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে এই ওয়াটার এলিমেন্ট। আচ্ছা, এই জিনিসটা কি শিখিয়েছিলাম? অপোজিট এলিমেন্ট। হ্যাঁ, সাইকেল অফ ডিস্ট্রাকশন। ঠিক আছে, ওয়াটার জোন সবসময় কাকে দেখে? ফায়ার জোনকে। এয়ার জোন কাকে দেখে? আর্থ জোনকে। আর্থ জোন কাকে দেখে? ওয়াটার জোনকে। আবার ফায়ার কাকে দেখে? স্পেস জোনকে। আর স্পেস কাকে দেখে? এয়ারকে। এইভাবে প্রত্যেকটা এলিমেন্টের সাথে অন্তঃপ্রত্যভাবে জড়িয়ে রয়েছে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে একটু আগে যেটা পড়ালাম বা একটা গল্পের ছলে বোঝালাম, সেটারই এখানে বোঝানো রয়েছে। ওকে, আচ্ছা, এই জিনিসটা একটু বলো। এই যে চার্টে দেখতে পাচ্ছ, এটার বেডরুম কোনটা? বেডরুম কোন জোনে আছে? সাউথ ইস্ট। কি দরকার বলো তো? আমার পড়াশোনার কোনো মানে আছে না? করানোর কোনো দরকার আছে? সাউথ ইস্ট। সাউথ ইস্টই আছে। সাউথ ইস্ট এন্ড সাউথ ইস্ট। তাহলে একটা বলছো কেন? সাউথ ইস্ট এন্ড সাউথ ইস্ট। হ্যাঁ, সাউথ ইস্ট। তাহলে বললে দুটো জিনিস বলবে, নাহলে বলবে না। আর একটা বেডরুম আছে, বলো তো কোথায়? ইস্টে স্যার। ইস্টে। এটা স্যার ইস্টে, শুধু ইস্টে। হ্যাঁ,
এটা যেহেতু কোনো বেড সাইড মাথা করা নেই, তাই তো আমি এটার কোনো প্রেডিকশন করবো না। এটাকে বলবো আমরা এই রুমটা হচ্ছে ইস্ট জোনের রুম, বেডরুমটা ইস্ট জোনের বেডরুম। কিন্তু এটার মধ্যে দেখো ইয়ে নিয়েও চলে আসছে। কিন্তু বেডরুম মানে এইটা মাথায় নাও, বেডরুম হোয়াট ইজ মিনিং অফ বেডরুম? বেডরুম মানে আমাদের খাট বা বেড যেখানে আছে, হেড সাইড বেড, আমাদের হেড হেড যে সাইডে থাকবে দ্যাট ইজ কল বেড সাইড, আর ওটাই হচ্ছে বেডরুম। বেডটা যেখানে অবস্থিত সেটাই হচ্ছে আমাদের বেডরুম। আচ্ছা বলো তো, এই এই মানুষটাদের বাড়ির টয়লেট কোথায়? ইস্ট ইস্ট সাউথ ইস্ট। টয়লেট কি ঠিক জোনে আছে না ভুল জোনে আছে? কতক্ষণ লাগছে? নর্থ ইস্ট, ইস্ট, সাউথ ইস্ট, এই জোনটাই তো মানে এইগুলো তো ভগবানদের জোন, সানের জোন। এখানে কি টয়লেট ঠিক না ভুল? বলছি হ্যাঁ, তো এতক্ষণ লাগছে ভাবতে, এতক্ষণ ভেবে চিন্তে বলতে লাগে এটুকু ছোট্ট একটা ম্যাটার। এটা তো দেখতেও লাগে না, এটা তো বলার আগেই উত্তর পেয়ে যাওয়া যায়। ঠিক আছে, আচ্ছা আচ্ছা বলো তো এই বাড়ির মেন এন্ট্রান্স কোন দিকে? নর্থ ওয়েস্ট, নর্থ ওয়েস্ট স্যার। ভেরি গুড, নর্থ ওয়েস্ট আর নর্থ ওয়েস্ট, ভেরি গুড। আচ্ছা, এদের বাড়ির ওয়াশিং মেশিন কোন জনে? যেটা চারটে গোল গোল পায়া আছে ওটা ওয়াশিং মেশিন। হ্যাঁ, সাউথ ওয়েস্ট। আচ্ছা, আর এইটাই যদি ডাইনিং টেবিল হয় তাহলে এটা কোন জোন? এই জিনিসটাই যদি আমরা ডাইনিং নর্থ ইস্ট। না না, এইটাই যদি ডাইনিং টেবিল বলে আমরা কনসিডার করি, তাহলে ডাইনিং টেবিলটা কি ঠিক জোনে আছে না ভুল জোনে আছে? ভুল জোনে আছে স্যার। কেন কেন? স্যার ডাইনিং টেবিল বেসিক্যালি আপনি এটা বলেন যে এই রান্নাঘরের সাথে রাখলে বেস্ট হয়, তো এটা তো সাউথ ওয়েস্টটা তো স্যার রান্নাঘরের জায়গা না। রান্নাঘর যদি ভুল জোনে থাকে তাহলে ডাইনিং টেবিলটা কি ঠিক জোনে থাকতে পারে না? রান্নাঘর ধরলাম ভুল জোনে আছে, আচ্ছা স্যার। তাহলে কি ডাইনিং টেবিলটা কি ঠিক জোনে থাকতে পারে না? ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি জিনিস, দুটো জিনিস কি পেলাম? টয়লেট মিন্স শুধু টয়লেটের সিট প্যান্টটা যেটা আছে সেটাকে আমরা টয়লেট বলে আইডেন্টিফাই করব। আচ্ছা, ডোর মিন্স অনলি মেন ডোরকে আমরা আইডেন্টিফাই করব। কিচেন মিন্স যেখানে গ্যাস বার্নার আছে, যেমন এর কিচেন কোথায় পড়েছে? নর্থ ওয়েস্ট। তাহলে এই তাহলে এই মানুষটার কি হয়েছে লাইফের? সেক্স এন্ড অ্যাট্রাকশন। ঠিক আছে, ওকে। আচ্ছা, ডাইনিং টেবিল মিন্স তাতে যেখানে আমরা বসে খাচ্ছি সেটাই ডাইনিং টেবিল। ঠিক আছে, আচ্ছা, বেডরুম মিন্স যেখানে আমাদের হেডটা প্লেস হচ্ছে সেটাই বেডরুম। ওকে, ডাইনিং রুম মানে যেখানে সোফা সিট দেওয়া আছে সেটাই ডাইনিং টেবিল। এখানে তাড়াতাড়ি বেরাবো, পরের জিনিসটা দেখাতে হবে। আচ্ছা, এই যে ঠিক যখন সফটওয়্যারে গ্রিডিং করবো, এটা তোমাদেরকে একদিন শিখিয়েছিলাম, এই পুরো ডিজাইনটাই আমরা আমাদের নেক্সট পার্টে শিখবো। এই যে পুরো ডিজাইনটা, এই ডিজাইনটাই আমরা শিখবো। ঠিক আছে, যে আমরা কিভাবে এটাকে সফটওয়্যারে ফেলে ডিজাইন করব সেটা আমরা শেখাবো। ঠিক আছে, ওকে। আচ্ছা, এইটা কিন্তু খুব মেজর অ্যান্ড ফাইনাল ইম্পর্টেন্ট, যে জোনরা কিভাবে ডিস্টার্ব হয়। ঠিক আছে, হ্যাঁ, একটা জোন ডিস্টার্ব হয় 10টা কারণে। কি 10টা কারণ বলো তো, বলো দেখি। যদি কোনো প্লট একা বেঁকা প্লট থাকে, অনেক প্লট আছে দেখবে একা বেঁকা। ধর এই প্লটটা তো ভালো,
ধরো এখান থেকে এখান থেকে এই পোর্শনটা না থাকতো, যদি এই পোর্শনটা না থাকতো, যদি এরকম 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 থাকতো, তাহলে এই একা বেঁকা প্লট হলে তার প্রপোর্শন ভুল হলেই সেই প্লটটা আমরা বলি সেই অটোমেটিক্যালি বাস্তুতার কী হয়ে গেল, ডিস্টার্ব হয়ে গেল, কারণ কোনো জোন বেড়ে যাবে, কোনো জোন কমে যাবে। আর একটা কিসে খারাপ হয়, অ্যান্টি কালারের জন্য জোন খারাপ হয়, আর ব্রহ্মস্থান রিলেটেড প্রবলেমের জন্য খারাপ হয়, যেটা একটু আগের ক্লাসেও বুঝিয়েছি যে ব্রহ্মস্থান ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর অ্যান্টি এলিমেন্ট যদি অন্য জোনে চলে যায় তাহলেও জোন খারাপ হয়, ঠিক আছে। আর কিচেন যদি নর্থ ইস্টে থাকে, নর্থ ডিরেকশনে থাকে, তাহলেও জোন খারাপ হয়। টয়লেট যদি ভুল ডিরেকশনে থাকে তাহলেও বাস্তু ডিস্টার্ব হয়, ঠিক আছে। আচ্ছা, অ্যান্টি অবজেক্ট যেমন এক্সাম্পল ওয়াশিং মেশিন ইন নর্থ জোন, তাহলেও অটোমেটিক্যালি সেখানে বাস্তু খারাপ হয়। আর রুম যদি রং ডিরেকশনে হয়, বেডরুম ইন সাউথ সাউথ ওয়েস্ট, পূজা রুম ইন নর্থ নর্থ ওয়েস্ট, তাহলে অটোমেটিক্যালি বাস্তু খারাপ হয়। তাহলে বাস্তু খারাপের 7টা পয়েন্ট আমরা কী কী পড়লাম, যদি জমি বা প্লটের প্রপোর্শনে ভুল থাকে, অ্যান্টি কালার থাকে, ব্রহ্মস্থান রিলেটেড কোনো প্রবলেম থাকে, অ্যান্টি এলিমেন্ট কোনো জোনে থাকে, টয়লেট ভুল ডিরেকশনে থাকে, পূজা রুম ভুল ডিরেকশনে থাকে, কিচেন ভুল ডিরেকশনে থাকে, তারপর হচ্ছে বেডরুম ভুল ডিরেকশনে থাকে, তারপরে এন্ট্রি ডিরেকশন যদি ভুল দিকে থাকে, তারপর হচ্ছে স্লোপ যদি ভুল ডিরেকশন থাকে, স্লোপটা কি যা মনে আছে, স্লোপ যদি ভুল ডিরেকশনে থাকে, হ্যাঁ স্যার, যদি বাই ইনফ্লুয়েন্স অফ দ্য হিট রোল জোন হয়। আচ্ছা, এই জিনিসটা সবাই একটু বুঝে নিন, সবাই একটু ক্যামেরা ডাউন করুন, নাহলে বোঝাতে পারবো না। স্যার লাস্ট পয়েন্টটা কি বললেন? ওই যে টি জোন, হিট বিল্ডিং যেটা, ঠিক আছে, বাই রোড ইন দ্য হিট, যেটা আগের দিন বলেছিলাম। ও হ্যাঁ হ্যাঁ, ওকে। আজকেও রেমেডি শেখাবো, ঠিক আছে। কনসেপ্ট অফ স্লোপ, সবসময় বাড়ির সাউথ দিক উঁচু হতে হবে, নর্থ দিক নিচু হতে হবে। বাড়ির সাউথ দিক উঁচু হতে হবে, নর্থ দিক নিচু হতে হবে। দেখবে বাড়ির ঢাল থাকে, দেখবে বাড়িতে জল ঢালে একটা দিকে চলে যায়, মেঝেতে জল ঢালে একটা দিকে চলে যায়, সেই জলটা ঢেলে সবাই দেখবে যে জলটা নর্থের দিকে যাচ্ছে কিনা। আর ওয়েস্ট দিক উঁচু হতে হয়, ইস্ট দিক নিচু হতে হয়। সবার কি বাড়িতে তাই আছে? একটা দিক আছে স্যার, নর্থ দিকটা আছে। আমার একটা দিক আছে স্যার, একটা দিক নেই। আচ্ছা, তাহলে যে দিকটা নেই সেদিকটার জন্য কি করতে হবে? যে জয় দিকটা নেই, পতাকা, জয় হনুমান, জয় হনুমান। জয় হনুমান, তুমি একটা বামুমান। কোনো যে জোনটা তোমার ডাউন আছে সেই জোনে, মানে সাউথ জোনে বা ওয়েস্ট জোনে একটা উঁচু বাঁশ দিয়ে একটা হনুমানজির পতাকা বা রামজির পতাকা টানিয়ে দিতে হবে। সেটা কোন বারে করতে হবে? মঙ্গলবারে, ঠিক আছে, করে লাগিয়ে দিতে হবে। এটা ক্লিয়ার হলো সবার? এই জিনিসটা সবসময়ের জন্য সুবিধা। তো এবং এইটা আর একটা ভাবেও বোঝায়, যদি তোমার বাড়ির উত্তর দিকে যদি তোমার থেকে কোনো উঁচু বিল্ডিং তৈরি হয়ে যায়, তাহলে অটোমেটিক্যালি তোমার দিন দিন উন্নতির অবসান ঘটবে। তোমার বাড়ির উত্তর দিকে যদি তোমার থেকে কোনো উঁচু বিল্ডিং তৈরি হয়ে যায়, তাহলে তোমার উন্নতির অবসান ঘটবে। এবং তোমার বাড়ির পূর্ব দিকে যদি তোমার থেকে কোনো উঁচু প্লট হয়ে যায়, তাহলেও তোমার দিন দিন উন্নতির পশ্চাৎ ঘটবে। বুঝতে পারলাম? সেক্ষেত্রে স্যার কি করা হয়েছে? হ্যাঁ, বাড়ি যদি উঁচু করে দেয় স্যার, তাহলে সেক্ষেত্রে রেমেডি কি আছে? এই যে পতাকা দিয়ে, কে বললো কথাটা? না স্যার, আমি বললাম, বলি পরে যদি করে দেয়, এটা বলছি। হ্যাঁ, পতাকাটা লাগিয়ে দাও, ব্যাস, প্রবলেম সলভ। পতাকাটা লাগিয়ে দাও, প্রবলেম সলভ, ঠিক আছে। আচ্ছা, এইখানে এই রিলেটেড কারো কোনো কোশ্চেন থাকলে বলো। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, যদি কোনো টিএমসি সাপোর্টার হয়, সে তো হনুমানজি বা রামজির পতাকা লাগাবে না তার বাড়িতে, সেখানে কি সলিউশন করতে হবে? তাহলে তাকে বলবে যে দাদা, তাহলে আপনার প্রবলেম আপনি সলভ করুন। ব্যাপারটা রাজনৈতিক হয়ে যাবে, তো ওটাকে কিভাবে সলিউশন আনা যায়? এখন তো হনুমানজি রামজি তো এখন বিজেপি ইয়ে হয়ে গেছে যেহেতু, তো সেটাকে
বিজেপির লোগো বলতে পারেন। বিজেপির লোগো তাহলে একটা জিনিস করা যায়, একটা জিনিস করতে পারেন, অরেঞ্জ কালারের কোনো পতাকা লাগিয়ে দিন, ঠিক আছে? সেই তো গেরুয়া হয়ে গেল। তাহলে কিছু করার নেই, ব্যাপারটা স্যার একই লাগবে। এটা কালারের এফেক্ট দিতেই হবে, এটা কালারের এফেক্ট দিতেই হবে। এটা কালারের এফেক্ট দিতেই হবে, ঠিক আছে? স্যার একটা বললেন উত্তর দিকে উঁচু বিল্ডিং হলে, আরেকটা কি বললেন শুনতে পাইনি ঠিক করে। আপনার সবসময় আপনার বাড়ির পূর্ব দিক নিচু হতে হবে, পশ্চিম দিকে উঁচু হতে হবে। আপনার বাড়ি থেকে দেখুন, যেদিন আপনার বাড়ির সামনে পশ্চিম দিকে যদি কোনো ফ্ল্যাট উঠেছে, সেদিন থেকে আপনার লাইফে চচ্চড়িয়ে উন্নতি হবে। আর যেদিনই দেখবেন আপনার বাড়ির পূর্ব দিকে কোনো ফ্ল্যাট আসা শুরু হয়েছে, সেদিন থেকে আপনার লাইফে ডাউনফল শুরু হবে। ক্লিয়ার? এই জায়গাটা ক্লিয়ার? আমি 5 মিনিট। হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটা ক্লিয়ার। ওই জন্য অ্যান্টেলিয়া অত উঁচু বিল্ডিং, ওর থেকে উঁচু বিল্ডিং তো হবে না। স্যার আরেকবার বলুন, কোন জায়গাটা বলবো আরেকবার? সব সময় যে এটা দেখাচ্ছি, এটা হচ্ছে বাড়ির ঢাল প্লাস হচ্ছে পাশাপাশি বাড়ি, বাড়ির ঢাল। এবার দেখুন বাড়ির ঢালটা আপনাকে, আপনার বাড়ি যদি এখন যদি মেঝে যদি নর্থ দিক নিচু করে, নর্থ দিক উঁচু করে, সাউথ দিকে ঢালু করে, এখানে তো আপনার এখন কিছু করার নেই, কারণ ওটা প্রমোটার করে দিয়েছে ফ্ল্যাটে। আপনি বাড়িতে এখন জল ঢালুন, জলটা ঢেলে দেখুন জলটা কোন দিকে গড়াচ্ছে, ঠিক আছে? তাই এখানে একটাই রাস্তা, কি বাড়ির যে স্কাটিং থাকে না, স্কাটিং চেনেন? দেখবেন মেঝে থেকে একটা 6 ইঞ্চি করে মার্বেল দেওয়া রয়েছে, বা সিমেন্টের দেখবেন ইসে করা থাকে, স্কাটিং করা থাকে, মানে সিমেন্ট দিয়ে উঁচু করা থাকে। দেখেছেন কোনোদিনও বাড়ির দেয়ালে? দেখেছেন? কেউ দেখেছেন? কারো বাড়ির দেয়ালে আছে? বাড়িতে দেখবেন দেয়াল মেঝে থেকে আবার 6 ইঞ্চি করে দেখবেন মার্বেল লাগানো আছে। তাহলে কি করবেন? এখন মেঝে তো আর তুলে ভাঙতে পারবেন না, কারণ আর আমাদের এই রেমিডিয়াল বাস্তুতে আমরা কি বলি, কোনো ভাঙাচোরা আমরা করব না। তাতে আমরা কি করব, তার জন্য আমাদের পশ্চিম দিককে আর হচ্ছে দক্ষিণ দিকে স্কাটিং আমরা আরো 3 ইঞ্চি করে বাড়িয়ে দেব। কি করব? পশ্চিম দিকে আর দক্ষিণ দিকের স্কাটিং আমরা 3 ইঞ্চি করে বাড়িয়ে দেব, ব্যাস, প্রবলেম সলভ। 4000 টাকা 3000 টাকা খরচা হবে, প্রবলেম সলভ। 4টে টাইলস নিয়ে, 4টে মার্বেল নিয়ে আসবেন, 3 ইঞ্চি করে কাটবেন, মিস্ত্রি ডাকবেন, একটু 5 কেজি 10 কেজি সিমেন্ট লাগবে, লাগিয়ে দেবেন, ঠিক আছে? এ লাগাতে মন্ত্র লাগে না। ওকে, হ্যাঁ বলো। আমাদের রুরাল এরিয়ায় কি হয় স্যার, কোনো টাইলস বা কোনো মার্বেল বসে না, মানে সিমেন্টের নিট করা হয়। ওই তো বললাম থাকে তাই। তাহলে সিমেন্ট, তার মানে সিমেন্টের নিটটাও আমরা ওই সিমিলার। হ্যাঁ স্যার, তাহলে সিমেন্ট 3 ইঞ্চি করে বাড়িয়ে দেবে। ওকে ওকে স্যার, ক্লিয়ার। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? এই জায়গাটা কারো ক্লিয়ার কোশ্চেন আছে? তাহলে নেক্সট স্টেপে যাব। বাস্তু দেবতা সম্বন্ধে কিছু বলার দরকার নেই, বাস্তু দেবতার গল্প আমি বলে দিয়েছি, ঠিক আছে? বাস্তুবার গল্পটা মনে আছে তো? কন্দকসুর মনে আছে তো গল্পটা? হ্যাঁ স্যার, পরশুই বললেন। বলো তো একটু, তোমরা বলো তো, আমি শুনি একটু। ঠাকুরদি বলুন, কন্দকসুরের জন্মের কাহিনী। তো শিব আর অসুর মধ্যে যখন ঝগড়া হচ্ছিল, এই যুদ্ধ হচ্ছিল, তখন তাদের ঘামের যুদ্ধ স্যার, যুদ্ধ স্যার। তো তখন তাদের ঘাম থেকে স্যার, ঘাম যে নিশ্চিত হয়েছিল, সেখান থেকে স্কন্দর সৃষ্টি হয়। আর একবার বলছি, সবাই শুনে নিন। হ্যাঁ, যখন দেবতারা আর অসুরদের মধ্যে অমৃত পান নিয়ে যে যুদ্ধের সৃষ্টি হয়েছিল, সেই যুদ্ধ ক্রমাগত চলছিল, এবং সেই সময় অসুরদের সাথে দেবাদিদেব মহাদেবের
ক্রমাগত ঝগড়া হচ্ছিল এবং ক্রমাগত লড়াই চলছিল, এবং এই লড়াই চলাকালীন কেউ হারছিল না বা কেউ জিতছিল না, এবং এই লড়াই ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, মাসের পর মাস চলার সময় তাদের অক্লান্ত পরিশ্রমে তাদের দুজনের ঘাম থেকে যে ঘামের বিন্দুকণা মাটিতে পড়লো, সেই বিন্দুকণা থেকে জন্ম নিল হচ্ছে স্কন্দক বলে এক অসুর, এবং সে অতিকায় বড় শরীরের ছিল, যা একটি ছোট বাচ্চার থেকে অনেকটাই বড় মাপের, এবং সে জন্মের পর থেকে একের পর এক সৃষ্টির সমস্ত কিছু ধ্বংস করে দিচ্ছিল এবং খেয়ে নিচ্ছিল। এই করতে করতে সৃষ্টির প্রায় অর্ধেক সে খেয়ে নিয়েছে। এমন সময় বিষ্ণুর কাছে সমস্ত দেবতারা গিয়ে বলল, হে প্রভু, এরকম কন্ধক যা শুরু করেছে এবং তার অত্যাচারে আমাদের মর্তলোকে এবং ভূলোকে অর্ধেকের বেশি সমস্ত জীব এবং মানব কল্যাণ প্রায় আজ মৃতপ্রায়, আপনি কিছু করুন। এবার বিষ্ণু তার বুদ্ধি লাগিয়ে স্কন্দককে ডেকে পাঠালো এবং স্কন্দকের সাথে একটি সন্ধি করলো যে দেখো, তুমি যেভাবে খাচ্ছ, খেতে খেতে একদিন আর তুমি আর খাবার পাবে না, তুমি নিজেও খেতে পারবে না, তখন তুমি কী করবে? তখন তুমি না খেয়ে মারা যাবে। স্কন্দক বুদ্ধিমান ছিল এবং সে বুঝলো যে ঠিকই তো, একদিন তো এরকম করতে করতে আমিও একদিন আর খেতে পারবো না, আমি মরে যাব। তখন সে কী করলো, বললো যে ঠিক আছে, তোমাকে আমরা দেবতার আসন দেব, আমরা দেবতারাও যা খাবার পাই, যা পাবো তুমিও তাই পাবে, তুমিও তাই খাবে, তাই তোমার আর আজকে থেকে খাবারের কোনো সমস্যা হবে না। তোমাকে আমরা প্রথম খাবারটা দেবো। কোন খাবারটা? মানুষ যখন ভূমাটিতে কোনো জমি বা বাড়ির প্রতিস্থাপন করবে, সেই সময় তাদের যে পুজোর উদ্দেশ্যে যে প্রথম পুজোটা দেওয়া হবে, সেটা হবে তোমার, এবং সেই সময় যে খাবার দেওয়া হবে, সেই খাবারটা পুরোটাই তুমি খাবে। আর তুমি কি থাকবে? সেই বাস্তুর থাকবে মেন পুরুষ, তাই তোমার নাম আজকে থেকে বাস্তু পুরুষ। এবং কি করবে? তোমার মাথা থাকবে হচ্ছে নর্থ ইস্টে, তোমার পা থাকবে হচ্ছে সাউথ ওয়েস্টে। তাই দেখবে বাস্তু পুরুষ সবসময় এইভাবে বসে থাকে, নর্থ ইস্টে মাথা, সাউথ ওয়েস্টে পা। আর সেই সময় যখনই সে খাবারটা খাওয়ার জন্য এইভাবে বসে সেই জমিতে পদার্পণ করলো, আমাদের দেবতাদের মাথায় প্রচণ্ড বুদ্ধি, তখন গিয়ে কে ওর নাভি সরাসরি গিয়ে স্কন্দে গিয়ে বসলো? ব্রহ্মা। এখানে গিয়ে ব্রহ্মা অভিস্থাপন করে ওকে চেপে দিয়ে বসিয়ে দিল। সেই থেকেই ব্রহ্মা, তাই এইটাকে বলা হয় ব্রহ্মস্থান। ব্রহ্মার জায়গা বলেই বলা হয় ব্রহ্মস্থান। তাই এই জায়গাটাকে সবসময় ফাঁকা রাখতে হয়, পরিষ্কার রাখতে হয় এবং নিট অ্যান্ড ক্লিন রাখতে হয়। এই পর্যন্ত ক্লিয়ার হলো? আমি যেভাবে পড়াই সেইভাবে মনে রাখো না কেন? ক্লিয়ার হলো? এইবার আসি সব থেকে মেন রেমিডিয়াল পার্টে। ঠিক আছে স্যার, ভাগে হাত তুলে নিচ্ছি। কালকে যে টাস্কগুলো দিয়েছিলেন স্যার, আজকে কোনোভাবে করতে পারিনি। আপনাকেই জানি, ওই জন্য আর কিছু ভাবিও নি আর চা বলিনি। আচ্ছা, কে করেছে? আমিও করতে পারিনি। আমি জানি। হ্যাঁ দীপঙ্কর বাবু বলুন, আপনিও পারেননি। আমি দেখেছি স্যার। বলুন কি রেট? বলছি স্যার, লেখা আছে। বলো, ভেরি গুড, তো ভালো ছেলে। স্যার, ওই বাথরুমের জন্য যে ব্রাশটা বলেছিলেন, হ্যাঁ, বাথরুমের জন্য যে পিতলের ব্রাশ, ওই ব্রাশের যে সেটটা, ওটা স্যার ওই 529, 699 এরকম দেখাচ্ছিল ফ্লিপকার্টে, আমাজনে। দেখাও তো, শোনাই তো, দেখাও তো আমাকে ছবি, দেখাও তো। দেখাবো স্যার? স্ক্রিন শেয়ার করো। 1 মিনিট স্যার, স্ক্রিন শেয়ার করো। 500 টাকায় রেমেডি, দেখি কি দেখেছো। এটাই দেখাচ্ছিল, জানি না। বান করি, তোমাকে দেখাচ্ছে না। তুমি স্ক্রিন শেয়ার করো। আচ্ছা, এই 5 মিনিটে ব্রেক নিচ্ছি, তুমি বার করো। পাঠিয়েছি গ্রুপে, পাঠিয়েছি স্যার।
অ্যামাজনে দেখাচ্ছিল স্যার, আর ফ্রি ডেলিভারি। কোথায় বাবা, কোন গ্রুপে? ব্রাসেরও লেখা ছিল কোন গ্রুপে দিলি বাবা তুই? এই ফ্রি ফান্ডামেন্টাল বাস্তু, এই ফান্ডামেন্টাল বাস্তু আমার আসলো না কেন? হ্যাঁ 18 জুলাই। আচ্ছা, এটা কপিসের দাম জানো? 529 টাকা কপিস। আমি স্যার 8 পিস লিখেছিলাম। বলছি স্পেসিফিকেশনটা একটু দেখো না ক পিসের জন্য। 1 মিনিট স্যার দেখছি। এক পিস স্যার, তাহলে এই এক piece দেখাচ্ছে। যে তোমার পোষাবে? ইন্টু 8 এই স্যার। তাহলে কত টাকা পড়লো? 4000 উপরে স্যার। হুম, 1040। আর আমার কাছে দেখো বাস্তুর কত ধরনের জিনিস আছে, দেখো। স্ক্রিন দেখা যাচ্ছে? না স্যার দেখা যাচ্ছে না। না স্যার। কেন দেখাচ্ছে না কেন? স্ক্রিন শেয়ার বন্ধ করলেন স্যার। বন্ধ করলাম? আচ্ছা, হ্যাঁ স্যার। আমি তাহলে অন করতে গিয়ে বন্ধ করলাম। তাহলে তাহলে অনই ছিল তার মানে। হ্যাঁ অন ছিল স্যার, আমি বন্ধ। এবার দেখা যাচ্ছে? স্যার কামধেনু, হ্যাঁ হ্যাঁ দেখা স্যার, যাচ্ছে। কি বলছে? কামধেনু কি আছে? কামধেনু কামধেনু গাড়ি দেখাচ্ছিল 6300 টাকা। সাইজটা ইন্ডো স্ট্যাচু 8900 টাকা। ঠিক আছে। কিসেরটা দেখছো গো ধ্রুবদা? অ্যামাজন? অ্যামাজন, ফ্লিপকার্টে দাম তো দুটোতেই দেখে দেখছি। নিয়েছো, বুঝে গেছো তো দাম? একটু কম। ঠিক আছে, দাম তো বুঝে গেছো কিরকম? কামধেনু গাই কত ছিল? 6300। আমার প্রাইস কত? $1810। ঠিক আছে। সাইজটা কি মানে ব্যাপার আছে স্যার, মানে এই সাইজ এই সাইজ আমি একদম মাপ দিয়ে দিচ্ছি 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি। আর যদি 10 ইঞ্চি বাই 10 না, ইঞ্চি, আবার বড়ও দিয়েছেন আপনি। হ্যাঁ তাহলে 4100 টাকা। মিনিমাম কোনটা নিতে হবে? কি বলেছিলাম সাইজটা? বাস্তুতে কি বলেছি? সাবকনসিয়াস মাইন্ড সবসময় বড়টাকে আগে দেখে। ঠিক আছে, দেখো ব্রাসেল লায়ন এটা খুব এফেক্টেবল। ঠিক আছে, ব্রাসেল লায়ন। স্যার এটা কোন দিকে লাগাতে হয় স্যার? কোনগুলো? লায়নটা তো বটে নেই। হ্যাঁ, এটা 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 আফটার দ্যাট একটা রেমেডি ক্লাস হবে, সেই রেমেডি ক্লাসে বলে দেবো। এটা হচ্ছে 3টে কোর্স করার পরে একটা ফ্রি রেমেডিয়াল ক্লাস করাবো, যেটা হচ্ছে কোন জোনে কোনটা আসবে। আর কিছু কিছু ক্লাস পেয়ে গেছো। ঠিক আছে, এই লায়নের 2 রকম আছে দেখো, সবসময় মাথা রাখবে। লায়ন দেখো, এটা কিসের লায়ন দেখো? ব্রাসের লায়ন। ঠিক আছে, এটার দাম 2100 টাকা। এটার দাম 5000 টাকা, এটা বড়। এটা 15 ইঞ্চি বাই 22 ইঞ্চি। আর এটা 12 ইঞ্চি বাই 9 ইঞ্চি, মানে 1 ফুটের মাল।
ঠিক আছে। আর এটা আছে নন্দীজি হার হার মহাদেব, এর দাম হচ্ছে 2100 টাকা, ঠিক আছে। এটা হচ্ছে ইন্দ্র দেবতা, বলেছিলাম এটা রাখা ম্যান্ডেটরি বলেছিলাম। ইন্দ্র দেবতা, এটা 2690 টাকা, এটা জোনও তোমাদেরকে বলে দেওয়া আছে। কৃষ্ণজি, কৃষ্ণজি এটা হচ্ছে 1710 টাকা, এটা তো কৃষ্ণ দেবতা সবাই জানে। আচ্ছা নটরাজ, ঠিক আছে, এটা হচ্ছে নর্থ জোনে রাখার জন্য নটরাজ, 2800 টাকা 2500 টাকা। প্যাঁচা, এটা ওয়েস্ট জোনে রাখার জন্য প্যাঁচা, ঠিক আছে, 1500 টাকা। দেখো বাস্তুতে হরিণ আর কুকুর দুজনেরই সমান গুরুত্ব আছে। হরিণ 2000 টাকা, ছোট হলে 800 টাকা, কুকুর 2200 টাকা। এই যে গ্লাসের যে সান, এটা বলেছিলাম সান লাগাতে বলেছিলাম, সান করেছিলাম আগের দিন। সান হচ্ছে 1900 টাকা 2100 টাকা। কুবেরজি 1600 টাকা, ঠিক আছে। এই টর্টয়েস এটা হচ্ছে 3200 টাকা 1800 টাকা। বুদ্ধমূর্তি এটা 3500 টাকা। এই কামধেনু গাই 4000 টাকা 1800 টাকা। ইগল 1500 টাকা। টর্টয়েস নর্মাল এটা হচ্ছে সি অঞ্চল, এটা হচ্ছে 700 টাকা। আচ্ছা এই যে ধন্বন্তরী, ধন্বন্তরী পড়েছিলাম, ধন্বন্তরী পড়েছিলাম, ধন্বন্তরী পড়েছিলাম, এটা হ্যাঁ স্যার। অরিজিনাল। হ্যাঁ এটা 1880 টাকা। ওকে, এইগুলো এতটা বেশি দরকার নেই। হ্যাঁ এই যে রেড রেড এলিফ্যান্ট 2000 টাকা। ক্যামেল 1800 টাকা। হোয়াইট এলিফ্যান্ট 2000 টাকা। এগুলো অত দরকার নেই। স্যার এটা কি স্যার? কোনটা? ওই যে ইন্দ্রের বজ্র স্যার, বজ্রের মতো কিছু একটা ছিল। ওটা ওটা তোমরা এখন রাখতে পারবে না, ওটা ননভেজ খেলে রাখা যায় না, ঠিক আছে, বজ্র। ওকে, এটা মারাত্মক এফেক্টেবল জিনিস। আচ্ছা স্যার কি এফেক্টস এর বজ্র? ঘরে কোনো আপদ বিপদ, কোনো নেগেটিভ এনার্জি এগুলো ঢুকতে পারে না, ঠিক আছে। স্টিপ, এটা হচ্ছে ব্রাশের স্টিপ, কপারের স্টিপ, স্টিলের স্টিপ, অ্যালুমিনিয়ামের স্টিপ, ব্রাশের স্টিপ, সব এগুলো প্রাইস, ঠিক আছে, কত টাকা কি। যেমন এগুলো স্যার কি কাজে ইউজ হয়? এগুলো এই যে একটু আগে যে পড়াচ্ছিলাম, ওই যে টি জোনওয়ালা বাড়িটা বললাম না, টি জোন, ধরো যে বাড়িটা গিয়ে এন্ট্রান্সে গিয়ে ধাক্কা খাচ্ছে, ধরো যে বাড়িটা রোড সাইডে হ্যাঁ স্যার। একদম শেষ বাড়িটা, সেই বাড়িটায় হ্যাঁ, হ্যাঁ। সেই বাড়িটায় তাহলে কি মানুষ থাকবে না, না সেই বাড়িটার মানুষকে কখনো ভালো হবে না। সেই বাড়িটাকে ঠিক করতে গেলে কি করতে লাগবে, বাড়ির সামনে 8 ফুটের ড্রেন লাইন করতে হবে, মানে এরকম লম্বা করে চ্যানেল করতে হবে। কত ফুট? 8 ফুট। বা তাদের এন্ট্রান্সে যতটা আছে ততটা, আইদার বাড়ির পুরো জমিটা যতটা আছে ততটা করে, এই ব্রাশের স্টার্টগুলো এখানে পেতে 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 একটার সাথে একটা করে জড়িয়ে পেতে 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 লম্বা চ্যানেল করতে হবে, করে ওর উপর থেকে সিমেন্ট বা হোয়াইট সিমেন্ট দিয়ে দিতে হবে। তাহলে কি এই টি জংশনের যে নেগেটিভ এনার্জিটা, সেটা তাহলে আর এই বাড়িতে ঢুকবে না, বুঝতে পারলাম? এটা হচ্ছে স্টিলের, কপারের, অ্যালুমিনিয়ামের, ব্রাশের এই পুরো স্টিল, ঠিক আছে। এগুলো এই যে 8 ফুটের বললাম যে মিনিমাম 8 ফুট, তাই 8 ফুট লেন্থ হয়, ঠিক আছে। এটা লাগাতে হবে। এটা কপায় লাগালে 2000 টাকা, আয়রন হলে কাজ হবে না, আইদার ব্রাশে। কপার, এটা শুনে নাও, দেখে নাও, আমাদের বাস্তুশাস্ত্রে আমরা সবসময় দুটো ইসেকে আমরা কম্বাইন করি, কপার আর ব্রাশ, এই দুটোর এফেক্ট হচ্ছে মারাত্মক। আমরা এই দুটোই সবসময় ইউজ করব। অ্যালুমিনিয়াম, স্টেনলেস স্টিল, আয়রন আমরা এতটা গ্রাহ্য করব না। এই যে একটু আগে রডগুলো দেখছিলে না তুমি, এই রডগুলো হ্যাঁ স্যার। ব্রাশের, আমার কাছে রডগুলোর দাম কত? পার পিসে 60 টাকা, 1.5 ইঞ্চি। 60 টাকা। তাহলে কত টাকা প্রফিট তিন করতে ইঞ্চি পারবে 60 তোমরা, বলো এবার? প্রফিট করতে পারবে? প্রফিট করতে? হ্যাঁ স্যার। এটাই হচ্ছে আমাদের কাজ। স্যার দরজার কিছু রেমেডি? শোনা দিচ্ছে, এত উত্তেজনা কি, দিল্লি আমি দূর হে, এখন অনেক বাকি, আমার রেমেডি এখন শেষ হয়নি। এটা দেখালাম তোমাদের যে 50 টাকা, 70 টাকা, 80 টাকা দিয়ে তুমি এটাকে 8টা কিনতে গেলে কত লাগবে? 60 টাকা ইন্টু 80, 60 ইন্টু 8, 6টা 840, 480 টাকায় কিনে কাস্টমারকে 4000 টাকায় বেচবে, পড়বে না, পাপ লাগবে, 2000 টাকায় বেচবে, ঠিক আছে। স্যার দুদিকে দাম লেখা আছে কি স্যার? হ্যাঁ
দুদিকে বোথ সাইড প্রাইস লেখা ছিল ওগুলো। কোথায় বলছে একটা 1.5 ইঞ্চি একটা 3 ইঞ্চি। দুটো সাইজ আছে। এদিকেও স্যার লেখা আছে। হ্যাঁ এটা হচ্ছে ব্রাসের, এই বাদিকেরটা ব্রাসের, এদিকেরটা হচ্ছে কপারের। এটা হচ্ছে 8 mm, এটা 12 mm। ও আচ্ছা আচ্ছা মোটা স্যার, সরু, মোটা সরু, ঠিক আছে। ওকে স্যার। আচ্ছা, বাথরুমের জন্য ইউজ হবে হচ্ছে এই জিনিসটা, ব্রাসের স্টার্ট। এইটা বাথরুমে আমি সবসময় সাজেস্ট করি এইটা দিতে, রডের থেকে। ব্রাসের স্টার্ট, এটাকে কি বলা হয়? ব্রাসের স্টার্ট। এটা লাগে কটা? 8টা লাগে। হিসাব করো কত টাকা। 800, এদিকে আমরা 1080 টাকা স্যার। 1080 টাকা। এটা তোমরা আমার থেকে পাবে হচ্ছে 860 টাকায়। এখানে যা প্রত্যেকটা প্রাইস লেখা আছে তোমরা 20% ডিসকাউন্টে আমার থেকে পাবে। এই 20% আছে তোমাদের প্রফিট। এবার যদি তোমরা তার থেকে বেশি ক্লায়েন্টের থেকে নিতে চাও নিতে পারো, আমার কোনো আপত্তি নেই, বাট সেটা কার মাথায় খারাপ হয়। এইখানে প্রত্যেকটা প্রাইসে তোমাদের 20% তোমাদেরকে আমি ছাড় দিয়ে দেবো। এটা শুধু আমার স্টুডেন্টদের জন্য, নট ফর আদার্স। এটা কাদের জন্য? অনলি ফর আমার স্টুডেন্টদের জন্য। আর টোটাল প্রাইস যে 5000 টাকার যদি প্রোডাক্ট তোমরা তোলো, তাহলে আরও অ্যাডিশনাল 5% ডিসকাউন্ট পাবে। বুঝতে পারলাম? এবং ফ্রি হোম ডেলিভারি, ঠিক আছে। এগুলো হচ্ছে প্লাস্টিক এবং মেটালের পিরামিড। এই পিরামিডও দারুণ কাজ করে বাস্তুতে, ঠিক আছে। তবে আমরা পিরামিড সাজেস্ট করি না। প্রথমত এটা আমাদের নর্থ ইন্ডিয়ান কালচার, ঠিক আছে। আমি তো মেনলি হরিদ্বার থেকে বাস্তু শিখেছি, ঠিক আছে। এটা হরিদ্বার কালচার, ওকে। আচ্ছা, 3 লেয়ার হিসেবে পিকচার। আর এই জিনিসগুলো হচ্ছে হিলিক্স। ইটস ভেরি 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 এফেক্টেবল। এক একটা নর্থ জোনের, একটা সাউথ জোনের, একটা সাউথ ইস্ট জোনের, কি স্যার এটা? এটা হিলিক্স। এটা হচ্ছে কোনো জোন খারাপ হয়ে রয়েছে, কোনো জোনে অ্যাক্টিভিটি বন্ধ রয়েছে, এই হিলিক্স দিয়ে আমরা আপ করবো। ওইসব অনেকে বিক্রি করে, অনেকে এরকম ইসের মতন বিক্রি করে, যে গুড নাইটের বোতলের মতন বিক্রি করে। আমরা ওগুলো দিয়ে কাজ করবো না, আমরা হিলিক্স দিয়ে কাজ করবো। হিলিক্সে অনেক বেশি এফেক্টেবল, ঠিক আছে। এটা জিন হেলিক্স, এটা অ্যালুমিনিয়াম হেলিক্স, এটা চন্দ্রের জন্য। এটা তো মুন হেলিক্স, ঠিক আছে, ওকে। এটা ব্রাস চক্র, এটা তো মারাত্মক। এই চক্রটা দেখে কিসের কথা মনে পড়ছে? দেখবে পুরীতে, মহাভারত। হ্যাঁ, পুরীতেও একটা এরকম চক্র আছে, ঠিক আছে, কোণার্কে। সেই চক্র, এই চক্র দিয়ে অনেক কাজ হয়। এটা হচ্ছে সূর্যের, ঠিক আছে। এটা হচ্ছে ব্রাস কামল সাতিয়া, এটা হচ্ছে পিরামিড সাতিয়া, ঠিক আছে। এগুলো প্রচণ্ড কাজ, এগুলো এক একটা। এবার খিলাক্স, এই খিলাক্সটাতে আমরা কাজ করি না, তবে খিলাক্স খুব কাজের জিনিস। এটা আমাদের এখানে চলবে না, কারণ এখানে মানুষরা এত কাজ করবে না। আর সবসময় সব ক্লায়েন্টকে সব জিনিস দেবে না, সবাইকে মিনিমাম 5 থেকে 6টার বেশি জিনিস কখনো দেবে না, ঠিক আছে। স্যার স্বস্তিকের জায়গাটা একটু দেখিয়ে দিন। আমাদের কলকাতার পাবলিক এই পয়সায় স্বস্তিক কিনবে, কিন্তু এই স্বস্তিকের কাজ 400 গুণ বেশি, 400 গুণ। এই স্বস্তিকের কাজ 400 গুণ বেশি। নামটা মনে হয় ওই জন্য স্যার প্রতীক থেকে চেঞ্জ করে স্বস্তিক এসেছিল, কিন্তু এইটা একটুখানি আমাদেরকে যদি টাচ করে দেন খুব ভালো হয় আমার জন্য। কি টাচ করে দেবো? স্বস্তিকটার জন্য অ্যাকচুয়ালি ব্রাস কোথায় ইউজ, জিঙ্ক কোথায় ইউজ, আর কপার কোথায় ইউজ। ওই শিখালাম, মেবি কপার, সান, জোন তো প্রত্যেকটা জোনের তো একটা করে অ্যাট্রিবিউট আছে। একদম। আর কপার আর ব্রাশ যে কোনো জোনে ইউজ করা যায়, কারণ ব্রাশটা হচ্ছে নিউট্রাল। ওকে বাস ক্লিয়ার। তাই আমি শিখাই সবসময়, ভুলে যেতে পারো, গজা খিচুড়ি হয়ে যেতে পারে। তাই জন্য ব্রাশ আর কপার যে কোনো জায়গায় ইউজ করো, আর আদারগুলো ভুলে যাও। ওকে বাস ঠিক আছে, ক্লিয়ার। সবসময় নিউট্রাল জিনিসটা মনে রাখবে, তাহলে কি কাজে ভুল হবে না, কাজ সুন্দর হবে, ঠিক আছে। আমি কেন ক্রিম কালার করছি? আমি তো সব কালার মিশিয়ে করতে পারতাম, কারণ আমি তো আমার বাড়ি গ্রিড করা আছে। আমি কেন ক্রিম করেছি? ভুল রাখাই যাবে না। 1 ইঞ্চি চুলের জন্য যদি ভুল হয়ে যায় সেটা ভুল। এই বাড়িতে এল কাটিংয়ের যাদের ওই প্রবলেম, বাড়িতে বাধা আটকানোর জন্য এটা
আর এই যে ব্রাসেসটা যে বলেছিলাম না বাড়ির সামনে যেটা বন্ধন করার জন্য, এটা দিয়েও করা যায়। ঠিক আছে, এগুলো বিভিন্ন রকম স্প্রিং আছে। বাড়ির মাটিতে যখন ওই বাস্তুতে যখন জমি করা হয়, জমির তলা দিতে হয়। নতুন বাড়ি যাদের পাবে তাদের এই যে দেবতা ফিল্ড যখন করাবো, এই দেবতা ফিল্ডের জিনিস। ঠিক আছে, এই যে টয়লেট ব্লকার সব কিছু হচ্ছে 820 টাকা করে দাম। এটা হচ্ছে গুডেন অশ্বস্তত্র, ব্রাসের স্তম্ভ। এটা বাড়িতে রাখলে নেম ফেম প্রতিপত্তি বাড়ে, কারণ যেহেতু গভর্নমেন্টের সাথে গুড কানেকশন, সোসাইটি বিল্ড আপ, এগুলো বিভিন্ন রকম বাড়ে। এই ফ্লোরিং টেপ দিয়েও কাজ হয়, বাট আমি টেপ ইউজ করি না। ঠিক আছে, এগুলো আমাদের কাছে আর কোনো দাম নেই, কারণ এগুলো আমরা এখন কম্পিউটারের সফটওয়্যার দিয়েই করবো। এই চক্রের আমাদের কাছে কোনো মূল্য নেই। এইটা লাগবে যখন তোমাদেরকে আমি ড্রাউজিং শেখাবো। কেউ জানো এই ড্রাউজিং সম্বন্ধে? এই ড্রাউজিং সম্বন্ধে কারো কোনো অভিজ্ঞতা আছে? ড্রাউজিং সম্বন্ধে কারো অভিজ্ঞতা আছে? না স্যার। কেন নেই? হিলিং করে যারা, ঠিক আছে, এই ড্রাউজিং দিয়েও করে। বনানিধি বলছে, স্যার বাড়ি বন্ধনের কথা যেটা বললেন সেটা আমাকে একজন 50,000 টাকা বলেছিল। বুঝতে পারছেন কি পরিমাণ ব্যবসা করে আমাদের থেকে মাল নিয়ে? আমি যা কলকাতার বুকে যে প্রাইসে মাল দেব কেউ পারবে না। কলকাতার বুকে আরও 2-3 জন দেখবেন ক্লাস করায়, বাস্তুর ক্লাস। ঠিক আছে, তাদের রেমেডির দাম দেখবেন আমার রেমেডি ডবল, কারণ আমার থেকেই মাল নিয়ে গেছে। বন্ধনের জন্য 50,000 টাকা রেট বলেছে, আর আমি বন্ধনের মালটা ক টাকায় দেখালাম? $2,000 করে ধরুন, এটা লাগবে হচ্ছে 2,000 টাকা করে, 3টে, তার মানে 6,000 টাকা। 6,000 টাকা, আর এইটা দিতে লাগবে সঙ্গে, এই যে 400 টাকা করে 8টা, কত হয়? 3200 টাকা। তাহলে 3200 আর 6,000, আমি 10,000 টাকাই ধরলাম। সে আমার থেকে মাল কিনলে আদার্স লোকরা 10% পায়, তোমরা 25 পাবে। তাহলে সে আমার থেকে 9,000 টাকার মাল কিনে এই মানুষটাকে বেচতো কত টাকায় বেচতো? 50,000 টাকায়। মানে বুঝতে পারছো বাস্তু কনসালটেন্টরা কি পরিমাণ কামায়? ক্লিয়ার? বনাদিদি একটু মুখটা দেখান। স্বস্তিকে তো মাথা ঘোরাচ্ছে, ভাবছে কোথায় এসে পড়লাম। স্যার কি দেখিয়ে দিল, সব শিখিয়ে দিলাম তোমাদেরকে। এগুলো বলবো না স্যার, এগুলো কিছু বলবো না। এগুলো ব্যবসার জিনিস, এগুলো কেউ দেবে না, আমি দিই। সবাই শিখে নিয়ে আগে নিচে। ঠিক আছে, এগুলোই তো ব্যবসা, কারণ এগুলো ব্যবসা করার জিনিস। ঠিক, এগুলো যে যারা ওই যে পেন্ডুলাম নিয়ে ব্রাউজিং করে সে করে, তাদের জন্য, তারা আমার থেকে নিয়ে সেল করে, তারপর স্টুডেন্টদেরকে দেয়। এই ওরা স্ক্যানিং কিট, এটার দাম 21,000 টাকা। এখানে নো ডিসকাউন্ট, হ্যাঁ, এটা কোনো ডিসকাউন্ট নেই। ব্রাউজিং বোর্ড, এটা পেন্ডুলাম। ঠিক আছে, দেখো পেন্ডুলাম দাম 300 টাকা। ঠিক আছে, এটা রুদ্রাক্ষ, এটা ইয়ান্ত্রা, এটা অ্যারোমা অয়েল। স্যার রুদ্রাক্ষটা একবার দেখেন স্যার, রুদ্রাক্ষটা। আমি দিয়ে দেবো, এটা গ্রুপে দিয়ে দেবো। ওকে স্যার, তাহলে ঠিক আছে। সাতমুখীটা নেই তো? সাতমুখী আমার কাছে আছে, অলরেডি পড়ে আছে। সাতমুখী কাজ হয় না স্যার, 6 মুখীর দাম 00 আছে। অ্যাভেলেবেল নেই আমার কাছে। তাই কিরকম দাম স্যার? ওটা অনেক অনেক হিউজ দাম। ঠিক আছে, এটা স্যার কিসের যন্ত্র ছিল? অয়েল। এটা হচ্ছে এই যে যন্ত্রটা, এই কপারের যন্ত্র। এই বেসটা তোমাদের দিতে হবে। এই বেসের পরে যখন আমি যন্ত্র বানানো শেখাবো,
এই বেসের উপর সেই যন্ত্রগুলোকে বানাতে হবে। ঠিক আছে, ওকে। সেই যন্ত্র অ্যারোমা অয়েল। এই অয়েলের মারাত্মক কাজ। ঠিক আছে, কালকে 9টা থেকে 10টা একটা লাস্ট ক্লাস থাকবে, শুধু কিভাবে আমাদের টেকনিক্যাল ক্লাসে যাওয়ার জন্য সফটওয়্যারটাকে ইউজ করা হয় সেটাকে দেখাবো, আর কিছু রেমেডি নিয়ে কথা বলবো। ঠিক আছে, কালকে ক্লাস সবাই থাকবেন। ঠিক আছে, কালকে লাস্ট ক্লাস আমাদের। এরপর আমরা টেকনিক্যালে যাব। টেকনিক্যালে আমাদের ফিজ হচ্ছে 3000 টাকা, যেটা যে আমরা যে 3টে সফটওয়্যার দেবো তার লাইফ টাইম অ্যাক্সেস পাবেন এবং জীবনে যতবার খুশি ইউজ করে বিজনেস করে আপনি চালাতে পারবেন। ওকে, ভালো থাকবেন সবাই। গুড নাইট। ক্লাস এখানে শেষ করলাম। গুড নাইট। গুড নাইট স্যার। রাত ক্লাস সবাই অ্যাটেন্ড থাকবেন। আর 11 তারিখ রাত 8টা থেকে হচ্ছে আমাদের ইসের ক্লাস, জোডিয়াকের ক্লাস রাত্রি 8টা থেকে। আর রাত্রি 10টা থেকে আমাদের হবে টেকনিক্যাল ক্লাস, 11 তারিখে স্টার্ট হবে। ঠিক আছে, তার আগে যারা যারা শিখতে চান পেমেন্ট করে আমাকে স্ক্রিনশট দিয়ে রাখবেন।